আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের জন্য থাকছে একটি বেশ বড়, একটু ভিন্ন স্বাদের গল্প। লেখক বিচিত্র বীর্যের কলম থেকে আজকে আপনি শুনবেন সংকেত যখন শূন্য। এই গল্পটা কি ধরনের গল্প না সেটা বলবো না, আপনারা বরং সেটা শুনেই বিচার করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, বিচিত্র বীর্যের কলম থেকে সংকেত যখন শূন্য। কলকাতার দক্ষিণ প্রান্তের এক পুরনো গলির ধারে দাঁড়িয়ে থাকা বাড়িটা দিনের বেলাতেও যেন নীরব, অনুভূতিহীন। সাদা রং একদম ধুয়ে গেছে, জানালার কাঁচে ধুলোর আস্তরণ। কিন্তু এই মৃতপ্রায় বাড়ির দ্বিতীয় তলায় তখনও আলো জ্বলছিল। রাত প্রায় 1:30। বাইরে জ্যোৎস্না, নিস্তব্ধ শহর, এবং সেই নিস্তব্ধতায় ব্যতিক্রম শুধু এক অস্থির চড়ুই পাখির ডানা ঝাপটানোর শব্দ। ঘরের ভেতরে বসেছিলেন ডক্টর ইলা চ্যাটার্জি। 50-এর কোঠায় পা দেওয়া, তীক্ষ্ণ চোখ, শান্ত মুখ। কিন্তু সেই রাতে তার চোখ দুটো ছিল অন্যমনস্ক, উৎকণ্ঠায় ভরা। সামনে খোলা ডেস্কের ওপর ছড়িয়ে ছিল কিছু কাগজপত্র, একটা ছোট কাঠের বাক্স আর একটা সাদা খাম। ধীরে ধীরে তিনি খামটিতে শেষবারের মতো চোখ বুলিয়ে নিলেন। খামের গায়ে হাতে লেখা শ্রী অরণ্য সেন, ফ্ল্যাট 7B, বেলভিউ অ্যাপার্টমেন্ট, সাউথ কলকাতা, 7,29,000। তিনি কলমের ঢাকনাটা খুললেন। হাতে সিল। সিলের মোম গলিয়ে খামের মুখে লাগিয়ে দিলেন। তারপর সেটি সিল করলেন। তার হাত কাঁপছে। মনের ভেতর এক অদ্ভুত ঝড় বইছে। একবার মনে হলো তিনি কিছু বলতে চান, কিন্তু চুপ করে গেলেন। যেন শব্দ বেরোলেই সব কিছু ধসে পড়বে। কিছুক্ষণ তিনি বসে রইলেন। তারপর ডেস্কের নিচ থেকে বের করলেন একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটার গায়ে ম্লান হয়ে যাওয়া শিলমোহর। সেটা খুলতেই এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। ভেতর থেকে বেরোলো একটা চকচকে চাকতির মতো বস্তু। তার মাঝখানে খোদাই করা প্রাচীন ব্রাহ্মী লিপি, যার অর্থ শূন্য সংকেত। ইলার চোখে তখন স্পষ্ট ভয় আর বিষাদের ছায়া। তিনি চাকতিটাকে 2 হাতে ঘোরালেন। তার পেছনে খোদাই করা ছিল একটা প্রতীক, 3টি সমান্তরাল রেখা, যার মাঝখানে একটি বৃত্ত। ইলা অল্প স্বরে বিড়বিড় করলেন, যেন কোনো মন্ত্রপাঠ বা গোপন সংকেত। 3 রক্ষা করে 1কে, 1 ভেদ করে 0। তারপর চাকতিটাকে যত্ন করে আবার বাক্সে ঢুকিয়ে দিলেন। তারপর খামের মধ্যে একটা পাতলা কালো প্লাস্টিকে মোড়া প্যাকেট ঢুকিয়ে খামটা বন্ধ করে রাখলেন। তারপর তিনি ফোনটা হাতে তুলে নিলেন। কোনো নোটিফিকেশন নেই, কোনো কল আসেনি ঘন্টার পর ঘন্টা। তিনি শুধু একটা মেসেজ টাইপ করলেন। সংকেত শুরু হয়েছে, 0 এখন নড়ছে। প্রেরক IC00। এই কোড নেমটা কেবল একজনই চিনতে পারবেন, অরণ্য সেন। মেসেজ পাঠানোর পরে তিনি জানলার কাছে গিয়ে বাইরে তাকালেন। দূরের গলিতে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, আলো নিভানো। ইলা জানেন না গাড়িটা কতক্ষণ ধরে দাঁড়িয়ে, হয়তো অনেকক্ষণই। তার মুখে এবার এক আশ্চর্য প্রশান্তি, যেন নিজের ভেতরের সব দ্বন্দ্ব এখন সুরাহা হয়েছে। তিনি ঘরের সমস্ত আলো নিভিয়ে দিলেন। ধীরে ধীরে তিনি দরজা খুলে বেরিয়ে এলেন বারান্দায়। পাখিটা তখনও সেখানে বসে। ইলা ওর দিকে তাকালেন।
যেন শেষবারের মতো কোনো ইঙ্গিত বুঝিয়ে দিতে চান। ঠিক তখনই পাখিটা হঠাৎ করেই ডানা মেলে উড়ে গেল অন্ধকারে, আর ঠিক তখনই নিচে দাঁড়িয়ে থাকা সাদা গাড়িটার ড্রাইভিং সিটে হালকা একটা আলো জ্বলে উঠল। রাতের অন্ধকার কাটিয়ে কলকাতা শহরে সবে দিনের আলো উঁকি দিয়েছে, কিন্তু রাতের অন্ধকার যেন সেদিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। ধোঁয়াটে আলোয় শহরটা ছিল একেবারে নিঃসার, যেন কিছু একটার অপেক্ষায় আছে। ঠিক তখনই খবরটা ছড়িয়ে পড়ল। ডক্টর ইলা চ্যাটার্জি নিখোঁজ। প্রখ্যাত সাংকেতিক ভাষাবিদ এবং ইতিহাসের দুর্লভ সংকেত নিয়ে গবেষণা করা এই নারী হঠাৎ করেই উধাও হয়ে যান তার দক্ষিণ কলকাতার গোলপার্কের বাড়ি থেকে। দরজা ভেতর থেকে তালাবন্ধ, জানলার কাঁচ ভাঙা নয়, সিসিটিভি ক্যামেরাগুলোর নিষ্পলক দৃষ্টি, অথচ তিনি নেই, যেন বাতাসে মিশে গেছেন। সিবিআই প্রথমে এটাকে একটা নিখোঁজ কেস হিসেবে গণ্য করলেও খুব তাড়াতাড়ি বুঝতে পারে এই ঘটনায় কিছু খুব গভীর ও অদৃশ্য লেয়ার আছে। সেদিন সকালে অরণ্য সেন তার আইকিউআরসি অফিসে বসে পুরনো কেস ফাইল ঘাঁটছিলেন। প্রাক্তন অফিসার হওয়ার সুবাদে তার কাছে গোপন সংবাদের প্রবেশ ছিল খুব সাধারণ ঘটনা, কিন্তু এই ফাইলটা আলাদা। ডক্টর ইলা চ্যাটার্জি, তিনি ফাইলের উপর চোখ রাখলেন। 1969 সালে জন্ম, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, তারপর অক্সফোর্ডে ক্রিপ্টোলজি নিয়ে পিএইচডি। সম্প্রতি একটা মৌর্য যুগের সংকেত নিয়ে গবেষণার সূত্রে আলোচনায় আসেন। ফাইল থেকে একটা নোট বেরিয়ে পড়ল। হাতে তুলে নিয়ে অরণ্য পড়লেন। যদি কেউ শূন্যকে বুঝতে পারে, সে বুঝতে পারবে সব কিছু। হাতের লেখা ছিল এলোমেলো, তাড়াহুড়োয় লেখা। মনে হচ্ছিল কেউ যেন তাড়াহুড়ো করে কোনো এক গোপন বার্তা রেখে গেছে। তিনি ধীরে ধীরে ফোনটা তুলে একটা নাম্বারে ফোন করলেন। ফোনে কথা বললেন। হ্যালো ত্রিপাঠী, বলছি যে কাল দুপুর 1টাতে দিল্লির ফ্লাইটে 2টো টিকিট করে দাও তো। না 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 না, নাম বদলে দাও। ওই পুরনো নামটাই রাখো না, অশোক সেন। আর শোনো, একটা কথা আছে, আমার একজন হ্যাকার লাগবে যার সাহস আছে শূন্যকে প্রশ্ন করার। অন্যদিকে পুনেতে হ্যাকার্স কনফারেন্সে এই মাত্র বছর 26-এর একটি মেয়ে এথিক্যাল হ্যাকিংয়ের ওপর ঘণ্টা 2 একটা প্রেজেন্টেশন দিয়ে এখন একটু বিশ্রাম করছে। হঠাৎ করে তার ব্যাগের ভেতর থেকে সস্তার নোকিয়া সেলুলার ফোনটা বেজে উঠল। খুব স্পেশাল মানুষরাই এই নাম্বারটা জানে। ক্যারাবডাম 07, তুমি এখন কোথায়? পুনে হ্যাকার্স কনফারেন্সে আছি। কি হয়েছে? ইলা চ্যাটার্জি নিখোঁজ। একটা সংকেত ফাঁস হয়েছে সম্ভবত। তোমার সাহায্য লাগবে। ইমিডিয়েটলি কলকাতায় এসো। ঠিক আছে, রাতের ফ্লাইটে আসছি। বাকি ডিটেলস ইনস্ক্রিপ্ট করে পাঠিয়ে দাও। অরণ্য জানলার পাশে এসে দাঁড়ালেন। বাইরের আকাশে তখনও মেঘের আনাগোনা। মনে হচ্ছিল এই মেঘলা আকাশ কেবল প্রকৃতির নয়, ইতিহাসের কোনো পুরনো আবরণ খোলার আগমনী সংকেত। কলকাতায় গোলপার্কে ইলা চ্যাটার্জির বাড়ির সামনে মিডিয়া আর পুলিশের আনাগোনা আশেপাশের প্রতিবেশীদের মধ্যে এপিনেফ্রিন হরমোনের ক্ষরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিবিআই অফিসার মাহিন গিল ঘটনাস্থলে দাঁড়িয়ে কফির কাপ হাতে বললেন, দেখো অরণ্য, এই বাড়িটা যেন একটা টাইম ক্যাপসুল। ইলা চ্যাটার্জি সব কিছু নিখুঁত, একটা সুতোর ব্যতিক্রম নেই, শুধু মানুষটা নেই। তুমি জানো না ইলা কি নিয়ে কাজ করছিল? মৌর্য যুগের এক সংকেত, যার নাম শূন্য সংকেত। আর সেই সংকেত কেবল একটি সাংকেতিক চিত্র নয়, একটি দর্শন। ওর নিখোঁজ হওয়াটা হালকা কিছু নয় মাহিন। তাহলে কি বলছো তুমি? কেউ চায় না সত্যিটা বেরিয়ে আসুক? ঠিক সেটাই বলছি। কেউ চায় না শূন্যর রহস্য সাধারণ মানুষের সামনে আসুক। এই সময় ইলার পড়ার ঘরের এক কোণে লুকিয়ে থাকা একটা খাতা পাওয়া গেল। অরণ্য খুলে দেখলেন, বহু অচেনা প্রতীক,
কিছু সংস্কৃত শ্লোক আর একটা বাক্য, জ্ঞান যেখানে শূন্য, রহস্য সেখানেই জন্মায়। কলকাতা বেলভিউ অ্যাপার্টমেন্ট, রাত 9টা। ঘরের ভেতরে পুরনো কাঠের চেয়ারটায় বসে প্রাক্তন অফিসার অরণ্য সেন চায়ের কাপ হাতে জানলার দিকে তাকিয়ে আছেন। জানলা দিয়ে আসা রাস্তার বিজ্ঞাপনের আলোয় তার মুখ মাঝে মাঝে উজ্জ্বল হয়ে উঠছে। দরজায় করাঘাত হয়। এই সময় কি? কারোর সাথে তো আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। দরজার পিপহোলে তাকিয়ে দেখলেন কেউ নেই। ধীরে ধীরে দরজা খুললেন। মাটিতে রাখা একটা সাদা খাম। করিডোর পুরো খালি। অরণ্য খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে দেখে সাদা খামটাকে। তারপর নিজের মনেই ফিসফিস করে, না প্রেরক না সিল, তবে ঠিকানাটা তো আমার একেবারে সঠিক। কে তুমি অচেনা বন্ধু, চেনা খেলায় ডাকছ মোরে আবার? টেবিলের ওপরে খামটা রাখেন, ছুরি দিয়ে কাটেন। ভেতর থেকে বেরিয়ে এলো এক টুকরো চিরকুট, একটা ছবি আর একটা USB ড্রাইভ। চিরকুটে লেখা 3 রেখার মাঝে লুকিয়ে আছে এক রহস্য। শূন্য জানে তুমি ভুলে গেছ, ও ভোলেনি। এটা ব্রাহ্মী লিপি। এই প্রতীকটা আমি আগে দেখেছি। শূন্য স্পিকটা, শূন্য সংকেত। ওরা কি আবার সেই অপারেশনের কথা বলছে? তিনি ল্যাপটপ খুলে USB ঢোকান। এন্টার পাসওয়ার্ড। যদি এটা কোনো খেলা হয় তবে খেলোয়াড়কে তো চিনতেই হবে। শূন্য ফাইল খুলে যায়। একটি মাত্র ভিডিও ফাইল, লাস্ট মেসেজ IC001.MP4। IC11 ইলা। স্ক্রিনে ডক্টর ইলা চ্যাটার্জির মুখ, উদ্বিগ্ন, ক্লান্ত কিন্তু আত্মবিশ্বাসী। অরণ্য, যদি তুমি এই ভিডিও দেখছো, বুঝে নিও আমি আর নিরাপদে নেই, তাই আমি হারিয়ে যাচ্ছি। অরণ্য নিঃশব্দে পেছনে হেলান দিয়ে বসেন, মুখে চাপা আতঙ্ক। আমি এমন কিছু আবিষ্কার করেছি যা শুধু ইতিহাস নয়, সময়কে বদলে দিতে পারে। তুমি কি জানো, শূন্য শুধুমাত্র একটা সংখ্যা নয়, এটা এমন একটা ধারণা যা এই ইউনিভার্সের অস্তিত্বের এক ধরনের মৌলিক গহ্বর। ও আবার সেই পুরনো সূত্রে ফিরে গেছে। তোমার মনে আছে? তোমার মনে আছে অরণ্য, গুলমার্গের কথা? সেই বাড়িটা, রেড থ্রোন, সব শুরু হয়েছিল ওখানেই। 3টে রেখা ও একটি বৃত্ত, এটাই প্রথম চাবি। দ্বিতীয় চাবির খোঁজে যেতে হবে যেখানে পাথরের নিচে সময় থেমে আছে। ভিডিওতে হঠাৎ শব্দ কমে আসে। ইলার মুখ অন্ধকারে ঢেকে যায়, ফিট কেটে যায়। ঘরে নিস্তব্ধতা। অরণ্য কাঁধ সোজা করে চেয়ার থেকে ওঠেন। এক টানা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলমারির দিকে যান। আলমারির নিচের ড্রয়ার খুলে বের করেন পুরনো একটা ফাইল, অপারেশন শূন্য 2001। রেড থ্রোন ক্লাসিফাইড বলে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তো জানতাম ওটা শুধু ইট পাথরের গঠন নয়, ওটা ছিল চিন্তার এক রাজ্য। তিনি মানচিত্র বের করে দেখেন। এক পুরনো নোটে লেখা আছে, আন্ডার দ্য মিরর অফ আইস ওয়ার দ্য টাইম ডাজন্ট স্লো। তুমি হারাও নীলা, তুমি সংকেত রেখে গেছো। ঘরের এক কোনায় টেবিলের ওপর USB চাকতির প্রতীকের কপি আর ইলার চিরকুট রাখা। জানালার ফাঁকে ঢুকে পড়া আলো সেগুলোর ওপর পড়ে চকচক করছে। ল্যাপটপে একটা নোটিফিকেশন পিং করল, নিউ নেটওয়ার্ক কানেক্টেড, রেড থ্রোন 23। অরণ্যর মুখে চাপা হাসি। তাহলে খেলা আবার শুরু হলো। সময় সকাল 10টা। এয়ারপোর্টের কাছে একটা হোটেল থেকে একজন আধুনিক তরুণী একটা ক্যাবে উঠলেন। তার গন্তব্য ইন্ডিয়ান কোয়ান্টাম রিসার্চ সেন্টার, IQRC। জিন্সের পকেট থেকে ছোট একটা ফোন বের করে ডিসপ্লেতে নামটা দেখে নিল। তারপরেই ফোনটা রিসিভ করে ফোনে কথা বলতে বলতে নামলেন সেই তরুণ। কাঁধে ব্যাগ, চোখে রোদ চশমা আর আত্মবিশ্বাস। ওর নাম সায়ন্তিকা দাস, বয়স 26,
কিন্তু হ্যাকিং দুনিয়ায় তার নাম সেরিব্রাম 07। হ্যাঁ মিঠুদি, কোডটা খুলেছি। ওরা যে অ্যালগোরিদম ব্যবহার করছে সেটা একরকম কোয়ান্টাম সাইফাইন্ড পেলাম। 3 লাইন্স অ্যান্ড আ ভয়েড রেফারেন্স। অরণ্য সেন নিজের চেম্বারে বসেছিলেন। একজন বেয়ারা একটা চিরকুট নিয়ে এলো। একবার চিরকুটের দিকে তাকিয়ে অরণ্য বললেন, ভেতরে পাঠিয়ে দাও। প্রায় সঙ্গে সঙ্গে একটি মেয়ে দরজা খুলে বলল, মে আই কামিং স্যার? শিওর, আই এম ওয়েটিং ফর ইউ। এক ঝলক তাকান তিনি মেয়েটার দিকে, ঠান্ডা চোখে বিচার করেন, তুমি cerebrum_07? আর আপনি নিশ্চয়ই অশোক সেন। আপনি নাকি একটা পুরনো মৃত ফাইলকে আবার জাগিয়ে তুলেছেন, র থেকে বিদায় নিয়ে একরকম লো প্রোফাইল জীবন কাটাচ্ছেন। খবর রাখো ভালো। ভিতরে এসো। ঘরে ঢুকে সায়ন্তিকা চারপাশে তাকায়। পুরনো বই, দেওয়ালে ঝোলানো বিশ্ব মানচিত্র আর এক কোনায় কফির কাপ। আপনি ইউএসবিতে কি পেয়েছেন? একটা পুরনো বার্তা ডক্টর ইলা চ্যাটার্জির। ইলা চ্যাটার্জি? সেই ক্রিপ্টোলজিস্ট? উনি তো বেশ কিছুদিন হলো গায়েব, অথচ ফাইলগুলো ক্লোজড বলা হয়েছিল। ফাইলগুলো ক্লোজ ছিল, কিন্তু সত্যি কখনো ক্লোজ হয় না। তোমার হাতে থাকা স্ক্রিপ্টটা ডিকোড করতে পারবে? দেখা যাক। আপনি বলেছিলেন 3টি রেখা ও একটি শূন্য। আমি এই প্যাটার্নটা মায়ুরান সাইমেট্রিক ইনস্ক্রিপশন নামে একবার দেখেছিলাম। ওরা এক ধরনের বাইনারি ভিত্তিক ফোল্ডিং মেথড ব্যবহার করত। সায়ন্তিকা দ্রুত কিছু কোড চালায়। গট সামথিং। এটা একটি জিও লোকেশন ট্রিগার, কিন্তু লোকেশনে কেবল রেড জোন অ্যাক্সেস ডিনাইড। খুব সম্ভবত রেড থ্রোন এর ইঙ্গিত। রেড থ্রোন গুলমার্গের পাহাড়ের উপরে এক পরিত্যক্ত ঘর, যেখানে 2001-এ প্রথম প্রজেক্ট শুরু হয়েছিল। আর আমি আর ইলা ছিলাম মূল তদন্তকারী। ও একটা কথা বলতো, যদি তুমি শূন্যকে বুঝতে চাও তবে তোমাকে একা হতে হবে। আপনি ওকে ভালো চিনতেন? ভালো চিনতাম। ওর বিশ্বাস ছিল শূন্য শুধু গণিত নয়, ওটা এক ধরনের জ্ঞানের দ্বার। একসময় আমরা একসঙ্গে ছিলাম, পরে সময় আমাদের দুদিকে নিয়ে যায়। উনি কিন্তু এখনো একটা সংকেত রেখে গেছেন। আপনি কি প্রস্তুত খুঁজে বের করার জন্য? এক মুহূর্তের নীরবতা। অরণ্য উঠে গিয়ে পুরনো মানচিত্রে আঙুল রাখেন কাশ্মীরের এক কোণে। রেড থ্রোনে ফিরতে হবে। খেলার দ্বিতীয় স্তর শুরু হয়ে গেছে। আপনার র পরিচয় কি কাজে লাগবে না? র পরিচয় নয়, পুরনো প্রতিজ্ঞা কাজে লাগবে। তবে চলুন কমান্ডার, সময় কিন্তু থেমে নেই। অরণ্য তার ঘড়ির দিকে তাকিয়ে বলেন, শূন্যের মধ্যে কিছুই নেই, তবু সবকিছুই ওরই মধ্যে শুরু হয়। এটা শুধু একটি সংকেত নয়, এটা সময়ের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক ভাষা। সায়ন্তিকা ফোনে কোড টাইপ করছেন, জিরোলনিট রেড থ্রোন সিক। তার চোখে তীব্র উত্তেজনা, যেন মাথার ভেতরে অজস্র সম্ভাবনার রেখাচিত্র আঁকা হচ্ছে। মোবাইলে অরণ্যর পাঠানো সংকেতের ছবিটা খুলে তিনি এক ঝলকে দেখে বললেন, এটা কেবল কন্ট্রাকচুয়াল কোড নয়, এটা একটা টেক্সচুয়াল ধাঁধা। ওদের গন্তব্য গুলমার্গ, কাশ্মীর। অন্যদিকে কলকাতা থেকে বহু দূরে এক নির্জন পাহাড়ি স্থানে একটা ছোট্ট অন্ধকার ঘরে এক নারী বসে আছেন, চোখ বন্ধ করে। তার ঠোঁটে ধ্বনিত হয় মৃদু মন্ত্র, শূন্যং শূন্যম পরিচ্ছেদ, শূন্যং শূন্যম পরিচ্ছেদ। আর ঠিক তখনই তার কপালের মাঝখানে এক বিন্দু আলো জ্বলে ওঠে। কেই নারী? তিনিই কি ইলা, না অন্য কেউ? বরফে মোড়া গুলমার্গের ঢাল বেয়ে ধীরে ধীরে উঠছে একটি পুরনো জিপ। স্টিয়ারিংয়ে অরণ্য সেন, পাশে সায়ন্তিকা। জিপের কাঁচের বাইরে তুষারপাত শুরু হয়েছে। পাহাড়ের নিচে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে মিলিটারি পোস্ট, আর দূরে ধূসর মেঘে ঢাকা গিরিপথ। জিপের জানলার দিকে তাকিয়ে সায়ন্তিকা বলল, আপনি নিশ্চিত এটা ঠিক রাস্তা? গুগল ম্যাপ কিন্তু বলছে আননোন ট্রায়াল, নেটওয়ার্কও প্রায় নেই। রেড থ্রোনে পৌঁছতে গুগল ম্যাপ লাগে না। ওটা একটা লোকেশন নয়, একটা কাহিনী। আমি ওখানে 24 বছর আগে এসেছিলাম, যখন প্রথম ইরা বলেছিল শূন্যের রহস্য পাহাড়ে ঘুমিয়ে আছে।
ইলা চ্যাটার্জি কি তখনই প্রথম সংকেত পেয়েছিলেন? না, তখনও শুধু খোঁজ চলছিল। প্রজেক্ট জিরো তখন ছিল শুধু থিওরি। একদল বিজ্ঞানী, দার্শনিক, সেনা, গোয়েন্দা ও ইতিহাসবিদ মিলে এমন একটা সংকেত খুঁজছিল যা মৌর্য যুগে গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছিল। কথিত ছিল সম্রাট অশোক তার দিগ্বিজয় থামিয়ে সেই শূন্য দর্শনের রক্ষক হিসেবে কাউকে নিযুক্ত করেছিলেন। আপনি বলেছিলেন যে ইলা নাকি একবার বলেছিলেন শূন্যকে পেতে হলে একা হতে হয়, কিন্তু কেন? কারণ শূন্য মানে নিঃসঙ্গতা, আত্মানুসন্ধান। এটা কোনো জ্ঞান নয় যা সবাইকে দেওয়া যায়। এটা সেই ভাষা যা কেবল নিঃশব্দে শোনা যায়। দূরে এক পরিত্যক্ত কাঠের কেবিন দেখা যাচ্ছে, চারপাশে বরফে ঢাকা পাইন গাছ। জিপ থেমে যায়। তবে এটাই কি রেড থ্রোন? হ্যাঁ, এক সময় এখানে ছিল মিলিটারি এনক্রিপশন ল্যাব, এখন নিঃশব্দ রাজত্ব। দুজন কেবিনের সামনে দাঁড়ান, দরজা বন্ধ, কিন্তু টিনের ছাদের নিচে লাল রঙে কিছু আঁকা, 3টি রেখা ও একটি গোল বৃত্ত। এই চিহ্নটাই আমি ইউএসবিতে পেয়েছিলাম। এটা কিভাবে এত জায়গায় আছে? কারণ এটা সংকেত নয়, এটা একটা দরজা। যারা দেখতে পায় কেবল তারাই প্রবেশ করতে পারে। অরণ্য একটা পুরনো চাবির গোছা বের করেন। কাঠের দরজা খোলে একটা শব্দ করে, জং ধরা কপাট সরে যায়। ভেতরে ধুলো মাখা টেবিল, পুরনো পেপার ফাইল, ভেতরে ঝুলন্ত একটি মুরাল। একজন বৌদ্ধ ভিক্ষু শূন্য চিহ্ন আঁকছেন বালির ওপর। এটা একটা ল্যাবরেটরি ছিল। দেখুন, এখানে একটা ম্যাপ। দেওয়ালের পাশে আটকে থাকা স্ক্রোল টেনে বের করে সায়ন্তিকা। ম্যাপে লেখা চেম্বার অফ হ্যাঙ্গিং সাইলেন্স। ঝুলন্ত নীরবতা। এটা তো সেই জায়গার নাম যা আমি কোডে পেয়েছিলাম। তাহলে তুমি ইলার পথেই এগোচ্ছ। ওর সর্বশেষ কাজ ছিল ওই ঝুলন্ত কক্ষ নিয়ে। একটি টেবিলের ড্রয়ার খুলে অরণ্য একটি পুরনো নোট বই বের করেন। হাতের লেখা ইলার কয়েকটা লাইন জোরে পড়ে শোনান। 3টি রেখা একে অন্যকে অতিক্রম করে চলে গেলে মাঝখানে যা বাকি থাকে তাই হলো শূন্য, আর সেই শূন্যে লুকিয়ে থাকে ভাষাহীন এক সত্য। এটা একটা গাণিতিক প্যাটার্ন, সিমেটিক ওভারলে। আমরা যদি এই 3টি রেখা ভিন্ন ভিন্ন এনস্ক্রিপ্টেড লেয়ার ভাবি, তবে যেখানে 3টি একসঙ্গে মিলবে সেখানে হবে ট্রু কোঅর্ডিনেট, সম্ভবত ঝুলন্ত কক্ষের প্রবেশদ্বার। তুমি তো অসাধারণ। ঠিক এই জায়গায় পৌঁছতে আমাকে 5 বছর লেগেছিল। তুমি এক সন্ধ্যায় করে ফেললে। তবে আপনাকে ছাড়া পারতাম না। এইসব সংকেত, ম্যাপ, ইলার হাতের লেখা সব একসাথে না এলে কিছুই বুঝতাম না। এক মুহূর্ত নীরবতা। বাইরে বাতাস জোরে বইতে শুরু করেছে। জানালার বাইরে ঝলক দেখে সায়ন্তিকা চমকে ওঠে। কেউ একজন মনে হচ্ছে বাইরে আছে। আমি স্পষ্ট দেখলাম একটা ছায়া নড়ল। অরণ্য সঙ্গে সঙ্গে আলো নিভিয়ে দেয়। হাতে ছোট্ট টর্চ ও একটা ছুরি নিয়ে জানালার পাশে আসেন। সায়ন্তিকা তার ল্যাপটপে ঢুকে দেখে কেউ হঠাৎ তাদের লোকাল নেটওয়ার্ক স্ক্যান করছে। অরণ্যদা, কেউ আমাদের ট্র্যাক করছে। আমাদের এখানে থাকা কিন্তু বিপজ্জনক। খেলা শুরু হয়ে গেছে ডার্লিং। এখন আর পিছনে ফেরার উপায় নেই। রাতটা এখানেই কাটাতে হবে। এটাই আমাদের একমাত্র ক্লু রাখার জায়গা। দূরে একটা প্রচণ্ড জোরে শব্দ শোনা গেল। কোনো প্রাণীর নয়, যেন বরফের পাহাড় ভেঙে পড়ল। দুজন চুপ করে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে। আমরা কি কাল বেরোবো সেই ঝুলন্ত কক্ষের খোঁজে? না না না, কাল নয়, রাতের ভিতরেই যেতে হবে। ওটা দিনের আলো সহ্য করতে পারে না, কারণ সেখানে যাওয়া মানেই নিজের ছায়ার মুখোমুখি হওয়া। আর ডক্টর ইলা চট্টোপাধ্যায়ের নোটবুকে এই লাইনটি হাইলাইট করা ছিল। ঘন কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে আসছিলেন অরণ্য সেন ও সায়ন্তিকা দাস। ডক্টর ইলার পুরনো রিসার্চ ফাইল থেকে সায়ন্তিকা একটি এনক্রিপ্টেড লোকেশন বের করেছিল, যেখানে লেখা ছিল শূন্যের আদিতে যে নীরবতা সে শব্দহীন নয়, সে কাঁপে বরফের চাদরে, কুয়াশার অন্তর্গত আগ্নেয়গিরির পাশে। লোকেশন ম্যাপিং করে সায়ন্তিকা বুঝেছিল এটি গুলমার্গ থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে এক পরিত্যক্ত সেনা বাংকারের অঞ্চল। সেখানে সাধারণ পর্যটক যাতায়াত করতে পারে না। সেনাবাহিনী সেটি নো এন্ট্রি জোন করে রেখেছে বহু বছর ধরে। সায়ন্তিকা একবার থেমে জিজ্ঞেস করেছিল, আমরা কি ঠিক করছি?
খেলাটা এখন শুরু হয়ে গেছে সায়ন্তিকা, ফিরে যাওয়ার পথ বন্ধ। এক পরিত্যক্ত সেনা বাংকার, তুষারাবৃত উপত্যকার নিচে বরফে ঢাকা একটা ইস্পাতের দরজা পুরনো মরচে ধরা। অরণ্য নিজে সেটা খোলার চেষ্টা করল। এক মুহূর্তের জন্য চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এল। তারপর এক অদ্ভুত শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে সিঁড়ি প্রায় 20 ফুট নিচে নেমে গেছে। তার গায়ে খোদাই করা অদ্ভুত সব ব্রাহ্মী লিপি। গোপন সুড়ঙ্গের শেষ প্রান্তে এসে থেমে যায় অরণ্য ও সায়ন্তিকার পদক্ষেপ। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল ধাতব দরজা যেন কালের খপ্পরে পড়ে কালচে হয়ে গেছে। তবুও তাতে খোদাই করা একটা প্রতীক, একটি বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষের অবয়ব আজও স্পষ্ট। বৃত্তটি যেন শূন্য, আর মানুষের অবয়ব তার কেন্দ্রে দাঁড়িয়ে। এক অপার্থিব অনুভূতি ছড়িয়ে পড়ে চারপাশে। অরণ্য ধীরে হাত রাখে দরজার গায়ে। এটাই ঝুলন্ত কক্ষ। ডক্টর ইলা চট্টোপাধ্যায়ের গবেষণাপত্রে একবার এই নামটা পড়েছিলাম। এখানে প্রবেশ করলে প্রথম ফাঁদ শুরু হয়। তারা নিচে নামতেই আবিষ্কার করে একটি গোলাকৃতি বিশাল চেম্বার। ঘরের চারপাশ একদম ফাঁকা। মাঝখানে একটা বড় পাথরের প্ল্যাটফর্ম দড়িতে বাঁধা, যেন বাতাসে ঝুলে আছে। এটাই তাহলে ঝুলন্ত কক্ষ। কিভাবে নামা যায় এতে? সায়ন্তিকা তার ছোট ডিভাইস বের করে ম্যাগনেটিক ফিল্ড চেক করল। সে দরজার পাশে থাকা একটি ঘূর্ণায়মান পাথর চক্র ঘোরাতে শুরু করে। ধীরে ধীরে দরজাটা বিকট শব্দে খুলে যায়। সামনে বিস্ময়কর দৃশ্য, একটি ঘূর্ণায়মান গোল কক্ষ যেন বাতাসে ভাসছে। তার কেন্দ্রবিন্দুতে একটি পাথরের বেদি, আর চারপাশে ঝুলন্ত ছাদের নিচে অদৃশ্য সুতোয় বাঁধা বিভিন্ন ধাতব বল। বাতাসে দোল খাচ্ছে তারা এক আশ্চর্য ছন্দে। কক্ষে পা রাখতেই হঠাৎই কাঁপুনি। চারপাশের দেওয়াল ঘুরে যেতে থাকে। শব্দ ওঠে টিক টিক টিক, যেন এক অদৃশ্য ঘড়ি চলছে। সময় এখানে কেবল পেছনেই যায়। এক যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে। এই ঘর শূন্যের কেন্দ্র, তুমি নিজেই নিজের ছায়া। সময়ের ভেতরে আটকে আছো, স্মৃতির ফাঁদে পড়েছ। মুক্তি চাইলে উত্তর দাও, কে তুমি যখন তুমি ছিলে না? মানে কি অদ্ভুত প্রশ্ন! কে আমি যখন আমি ছিলাম না? এটা তো এক ধরনের প্যারাডক্স। অরণ্য হাত ছুঁয়ে দেখে পাথরের বেদির গায়ে খোদাই করা প্রতীক শূন্য, পঞ্চভূতের চিহ্ন আর এক সারি গাণিতিক ধাঁধা। এটা বোধহয় একটা টাইম লকড এনিগমা, আমাদের স্মৃতির উপর ভিত্তি করে কাজ করে। কিন্তু প্রশ্নটা তো দর্শনমূলক। তোমার অস্তিত্ব যেখানে নেই সেখানে তুমি কে? উত্তর দিতে না পারলে হয়তো আমরা এই ঘরেই আটকে যাব। হঠাৎই কক্ষের দেওয়ালে ফুটে উঠতে থাকে দৃশ্যপট। সায়ন্তিকার শৈশব, বাবা মায়ের মৃত্যুর স্মৃতি, প্রথম হ্যাকিং অভিজ্ঞতা এবং অরণ্যর দুর্বলতা। এক গুপ্তচর অভিযানে তার সহকর্মীর মৃত্যু, যার জন্য সে নিজেকে দোষী মনে করে। এটা একটা মনের ফাঁদ। আমাদের স্মৃতিকে ব্যবহার করছে আমাদেরই বিপরীতে। যদি আমরা নিজেদের ক্ষমা না করি বা নিজের ছায়ার মুখোমুখি না হই, তাহলে এই ঘর আমাদের ভেতরেই গিলে ফেলবে। তোমার ছায়া মানে যেসব স্মৃতি তুমি ভুলে থাকতে চাও কিন্তু ভুলতে পারো না। এটা আত্মপরিচয়ের টেস্ট। দেয়ালের মাঝে হঠাৎ একটি ছায়াচিত্র, অরণ্যের নিজের মুখ তীব্র চোখে তাকিয়ে আছে তারই দিকে। তুমি পালিয়ে এসেছিলে অরণ্য, নন্দিনীর মৃত্যুর জন্য দায় এড়াতে চেয়েছিলে তুমি। এখন মুখোমুখি হও। হ্যাঁ হ্যাঁ, আমি দোষী। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আমি ভুল শোধরাতে এসেছি। ছায়াটি ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে সায়ন্তিকার সামনে আবির্ভূত হয় তার ছোটবেলার নিজস্ব প্রতিচ্ছবি। তুমি কি এখনো নিজের ওপর বিশ্বাস করো দিদি? তুমি তো মাকে বাঁচাতে পারোনি। আমি পারিনি, কিন্তু আমি শিখেছি ভালোবাসা মানে হার না মানা। আমি এখন নিজের ছায়ার সামনে দাঁড়াতে পারি। হঠাৎ ঘরের টিকটিক শব্দটা থেমে যায়। পাথরের বেদির ওপর উঠে আসে একটি চকচকে পাথর। খোদাই করা রয়েছে একটি সংকেত। শূন্য বুঝলেই সময়ের ফাঁদ ভাঙে। এই পাথরই প্রথম চাবি। ডক্টর ইলা নিশ্চয়ই এই ঘরের ফাঁদে পড়ে গিয়েছিলেন। হয়তো তিনিও
নিজের স্মৃতির ভিতরে আটকে পড়েছিলেন। তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি? অরণ্য ঘরের পেছন দিকের এক সরু গোপন সিঁড়ির দিকে তাকিয়ে বলে, এখন আমাদের যেতে হবে লাল সিংহাসনের পথে। কিন্তু মনে রেখো, যে নিজের ছায়াকে অস্বীকার করে সে কখনো আলোয় পৌঁছতে পারে না। ঝুলন্ত কক্ষের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সময় থেমে যায়, কিন্তু শুরু হয় এক নতুন অভিযান। সামনে আরো গভীর ফাঁদ, আরো কঠিন প্রশ্ন। শূন্যের কেন্দ্রে পৌঁছতে হলে প্রতিটি ধাঁধার উত্তর দিতে হবে হৃদয়ের গভীর থেকে। হিমালয়ের কোল ঘেঁষা সরু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। সানরুফ খোলা গাড়ির ওপর দিয়ে হালকা বরফ পড়ছে। সামনের দিকে বিস্তৃত দৃষ্টিসীমায় পাহাড়ের গায়ে গায়ে জমে থাকা তুষার ঝিলিক দিচ্ছে রোদের আলোয়। সায়ন্তিকা জানালার পাশে বসে ক্যামেরা হাতে দৃশ্যগুলো বন্দি করছিল। তার মন ছিল অন্য কোথাও, জেরাত ভেল উপত্যকার দিকে। সায়ন্তিকা প্রবল উৎসাহে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। তুমি জানো অরণ্য, এই উপত্যকার কথা গুগলে কোথাও নেই, অথচ স্থানীয় মানুষজন বহু প্রজন্ম ধরে এটা নিয়ে লোককথা বলছে ছায়ার উপত্যকা নামে। এই এলাকায় ঢুকলেই কেমন যেন একটা রহস্যময় চুপচাপ অনুভূতি হয়। অরণ্য স্টিয়ারিংয়ে মনোযোগ রেখে রাস্তার দিকে তাকিয়েছে। গম্ভীর গলায় সে বলল, আশ্চর্য বিষয় হলো, মৌর্য আমলের একমাত্র টোপোগ্রাফিক মানচিত্র যেটা নালন্দার পুরাতাত্ত্বিক গবেষণাগারে পাওয়া গেছে, সেখানে এই অঞ্চলটা চিহ্নিত ছিল অন্তর্বর্তী স্থল হিসেবে। ঠিক এর নিচে উৎকীর্ণ ছিল একটা শব্দ, লাল সিংহাসন। এটা নিছক কাকতালীয় হতে পারে না। তুমি বরাবরই কি এতই ড্রামাটিক? তবে এবারটা ঠিকই বলছো মনে হচ্ছে। এত নিখুঁত সামঞ্জস্য থাকাটা অদ্ভুতই বটে। একটা সময় যখন মৌর্য শাসন ব্যবস্থার কেন্দ্রীয় ধারণা শূন্যের দর্শনে গড়ে উঠেছিল, তখন এই অঞ্চল ছিল এক ধরনের বোধিপথ। কিন্তু শত্রুদের হাত থেকে বাঁচাতে অনেক কিছু গোপন করা হয়েছিল, আর লাল সিংহাসন সেই রহস্যের কেন্দ্রবিন্দু। তাহলে কি চাণক্যের কোনো কোড বা পলিটিক্যাল দর্শন এখানে কোনো আছে? মানে সিংহাসন তো শাসনের প্রতীক, কিন্তু লাল কেন? লাল মানে শুধু রং নয়। প্রাচীন ভারতে এটি শক্তি, আত্মত্যাগ আর শুদ্ধ আগুনের প্রতীক। এটা হয়তো এমন একটা চিহ্ন যা রাজনৈতিক ক্ষমতা নয়, আত্মিক কর্তৃত্বকে বোঝায়, যেখানে বসে শাসক নিজের ছায়া অর্থাৎ নিজের ভিতরের সত্যের মুখোমুখি হয়। সেই জন্যই হয়তো এই জায়গার নাম ছায়ার উপত্যকা, মানে শ্যাডো ভ্যালি। কারণ এখানে এসে মানুষ নিজের ছায়া, নিজের দোষ, নিজের ইতিহাসের সামনে দাঁড়াতে এক প্রকার বাধ্য হয়। রাস্তার পাশে এক পুরনো পাথরের ফলকে লেখা জেরাত ভেল, জনসংখ্যা অজানা। জনসংখ্যা অজানা? এটা কেমন লেখা? কে এমন সাইনবোর্ড দেয়? তারাই দেয় যারা জানে এখানে যারা আসে তারা আর আগের মানুষ থাকে না, হয় ফিরে যায় না, না হয় নিজের ভিতরের ছায়াকে সঙ্গে নিয়ে ফেরে। তুমি কি ভয় পাচ্ছ অরণ্য? ভয় পাই না আমি, কিন্তু জানি এই যাত্রার পরে আমরা কেউ আর আগের মতো থাকবো না। গাড়ি ধীরে ধীরে গিয়ে থামে একটি ঝর্ণার ধারে, যেখানে শুরু হয় ঘন ছায়াময় জঙ্গলের এক গোপন পথ। সেই পথ ধরেই তারা পৌঁছবে সেই ঘরে, যেখানে লাল সিংহাসনের আসল রহস্য লুকিয়ে। পাহাড়ি রাস্তার এক নির্জন মোড়ের এক পাশে একটি ছোট কুঁড়ে ঘর, আধা ভেঙে পড়া ছাউনি, জানালার পাশে শুকনো মাটির হাঁড়িতে ধোঁয়া ওঠা চা। ঝর্ণার পাশে কয়েকটা শুকনো পাথর বসার মতো করে রাখা। দূর থেকে শোনা যাচ্ছে পাহাড়ি পাখির ডাক, আর মাঝে মাঝে তুষার ঝরার নিঃশব্দ শব্দ। গাড়ি থামতেই একটা বছর 40-এর মতো মানুষ এগিয়ে এলো। মাথায় চওড়া পশমি টুপি, গায়ে পুরনো কোট, চোখে এক ধরনের নীরবতা আর হালকা দ্বিধা। এই মানুষটির নাম নঈম। আপনারা যে গুহার কথা বলছেন সাহেব, সেখানে কেউ যায় না। আমার দাদাও যায়নি। মানে ওই গ্রামের বুড়োরা বলেন ওইখানে গেলেই মানুষ নিজের ছায়া দেখতে পায়। মানে ছায়া? আপনি কি বলতে চাইছেন?
অন্ধকারের কথা? না না সাহেব, নিজের ভেতরের অন্ধকার, নিজের সেই দিক যা চোখে দেখা যায় না, যা কেউ স্বীকার করতে চায় না, সেই ছায়া। শুনেছি ওই গুহায় প্রবেশ করলে নাকি অতীতের এক টুকরো স্মৃতি আপনার সামনে এসে দাঁড়াবে। সেই স্মৃতি এমনই স্মৃতি যে কেউ সেটা সহ্য করতে পারে না। আর আমরা সেই ভয়টাই খুঁজতে এসেছি নঈম ভাই। আমাদের জানতে হবেই সেই ছায়ার নিচে কি আছে। সত্যি কি কোনো লাল সিংহাসন আছে, নাকি শুধু ইতিহাসের এক অলীক প্রতিচ্ছবি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। আমি শুধু পথ দেখাতে পারি, বাকি পথ আপনাদের নিজের চোখেই দেখতে হবে। নঈম একটা ছেঁড়া কাপড়ের ব্যাগ থেকে পুরনো পোকায় খাওয়া একটা মানচিত্র বের করল। সেটা মৌর্য আমলের নয় গ্রাম্য ভাষায় আঁকা, কাঁচা কালি দিয়ে দাগ টানা। তার মাঝখানে ছিল একটা গোলাকার চিহ্ন, যার নাম লেখা অন্তর্বর্তী কুঠুরি। মানচিত্রের এক কোণে আঁকা ছিল একটি সিংহাসনের রূপরেখা, রক্তের মতো লাল রঙে আঁকা। এই পথের এটাই শেষ মানচিত্র। এই দাগটার কাছে পৌঁছলে গুহার প্রবেশদ্বার। এরপর আপনারা একাই যাবেন, আমি আর যাব না। আমরা তৈরি। শূন্যের ফাঁদ যদি সত্যিই থাকে, তবে আমরা সেই শূন্যেই পা দিতে এসেছি। তারা তিনজনে মিলে এক সরু পাহাড়ি ট্রেল ধরে হাঁটা শুরু করল। শুকনো পাতার ওপর পা পড়ে কচমচ শব্দ হচ্ছে, বাতাসে হিমের কামড়। রোদের আলো এখন ঝাপসা, যেন নিজেই এই উপত্যকার ছায়ায় ঢুকে গেছে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর হঠাৎ নঈম থেমে গেলেন একটা উঁচু টিলার পাশে। বরফে চাপা ঝোপের নিচে একটা পাথরের দরজা, মাটির সঙ্গে সমান্তরাল। চোখে পড়ার মতো নয়, না জানলে বোঝাও যাবে না। এই সেই গুহা, একবার ঢুকলে কেউ আর আগের মানুষ থাকে না। কেউ ফিরে আসে শুনেছি, কিন্তু সঙ্গে করে নিয়ে আসে তাদের ছায়া। আমরা ওদের একজন হতে রাজি, কারণ ইতিহাস আমাদের ডাকছে। তুমি ফিরে যাও নই, এরপর আমরা নিজের পথ খুঁজে নেব। ভেতরের শব্দ শুনলে ভয় পেও না, ওটা সময়ের আওয়াজ। সময় এখানে কথা বলে। নঈম বিদায় নিয়ে চলে যায়। অরণ্য পাথরের দরজার উপর হাত রাখে। ঠান্ডা, নিস্তব্ধ, কিন্তু তাতে যেন 1000 বছরের ক্লান্তি জমে আছে। ধীরে ধীরে তারা ভেতরে ঢোকে, আর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ভেতরে গা ছমছমে অন্ধকার, দেয়ালের গায়ে প্রাচীন চিত্রলিপি, ছায়ার মতো চলমান রেখা। হঠাৎ যেন দূরে কারো ফিসফিস শব্দ শোনা যায়। সায়ন্তিকা চমকে উঠে ফিসফিস করে বলে, এই শব্দটা আমার মায়ের কণ্ঠস্বরের মতো মনে হচ্ছে। আমি আমার বাবার আওয়াজ শুনছি, কিন্তু তিনি তো অনেক আগেই মারা গেছেন। গুহার দেওয়ালে তখন একটা প্রতিফলন, দুজনেরই অতীতের এক গোপন স্মৃতি, সময়ের এক ছায়ামূর্তি। গুহার ভেতর এখন সময় শূন্য। দেয়ালে অদ্ভুত একটা ঘড়ি, যার কাঁটা ঘোরে না, তবু সময় পেরোয়। এখানেই শুরু হবে তাদের আত্মমুখী যাত্রা, শূন্যের ফাঁদ। গুহার ভেতরটা যেন নিঃশব্দের পাথরে গড়া এক প্রাচীন সময়। দেওয়ালের গায়ে আর্দ্রতা জমে কোথাও কোথাও জল টপ টপ করে পড়ছে। আলো বলতে সায়ন্তিকার ছোট টর্চ লাইট আর অরণ্যর হাতে ধরা একটা হালকা লণ্ঠনের আলো। বাতাস ভারী, শব্দহীন, কিন্তু যেন চিৎকার চাপা পড়ে আছে পাথরের গায়ে। চলা যায় এমন একটা সরু পথ গুহার ভেতরে ঢুকে গেছে। মেঝেতে ছোট ছোট পাথরের গায়ে লেখা কিছু চিহ্ন, পায়ের শব্দে যেন সেগুলো কথা বলে উঠছে। হঠাৎ এক বাঁকে এসে দেওয়ালের গায়ে একটা খোদাই লক্ষ্য করে সায়ন্তিকা। সায়ন্তিকা দেওয়ালের কাছে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলে। অরণ্য একটু কাছে এগিয়ে গিয়ে দেখে, এই চিহ্নটা আমি আগে কোথাও দেখেছি। কোথায় কোথায়? হ্যাঁ, ইলা শেষ পাঠানো নোটে এটা ছিল, একদম হুবহু এই প্রতীক। তুমি ঠিক বলছো, এটা একটা বৃত্ত, আর তার ভিতরেই খোদাই করা ত্রিভুজ, নিচে সংস্কৃত লেখা। আচ্ছা একটু দাঁড়াও তো, আমি পড়ি। অরণ্য প্রাচীন ভাষার বিশেষজ্ঞ ছিলেন না, কিন্তু মৌর্য উত্তর ভারতের প্রাচীন মন্ত্র ও রাজনৈতিক পাঠে তাঁর এক বিশেষ দক্ষতা ছিল। তার আঙুল চলে যায় প্রতিটি বর্ণের ওপর দিয়ে। ধীরে ধীরে সে উচ্চারণ করতে শুরু করে, শূন্যং সর্বমূলং
শক্তি নয় সর্বেশ্বরং য শাসনং বুঝতি স নিজং জয়তি। পরে অরণ্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রতীকের দিকে। সায়ন্তিকা শ্লোকের শব্দগুলোর মানে বুঝে ওঠার চেষ্টা করে। এর মানে দাঁড়ায় শূন্যই সবকিছুর মূল, শক্তি নয়। সর্বোচ্চ শক্তি হচ্ছে নিজেকে শাসনের জ্ঞান, আর যে নিজের আত্মাকে শাসনের আসল রূপ বোঝে সেই নিজেকে জয় করবে। চাণক্যের কৌশল। এত শতাব্দী আগেই তিনি বুঝেছিলেন বাহ্যিক শক্তির চেয়ে অনেক বেশি প্রয়োজন আত্মশাসন আর আত্মজয়। হয়তো এই লাল সিংহাসন কোনো রাজসিংহাসন নয়, এটা একটা ভাবনা, একটা অবস্থান। তুমি বলছো লাল সিংহাসন আসলে এক ধরনের আত্মজয় বা শাসনের চূড়ান্ত দর্শন? হ্যাঁ, এবং এই দর্শনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেত। মননশীল মানুষের হাত ধরে পুরো রাজনীতি বদলে দেওয়ার শক্তি রাখে এই দর্শন। যদি চাণক্য সেটা লুকিয়ে রেখে থাকেন তাহলে নিশ্চিতভাবে তিনি চাইতেন শুধু নির্বাচিত একজনের হাতেই সেটা পৌঁছাক। গুহার দেওয়ালে তখন হঠাৎ করেই হালকা আলো জ্বলে ওঠে, যেন প্রতীকের কথা বলতেই দেওয়ালের মধ্যে কোথা থেকে এক আলো উদ্ভাসিত হয়। বৃত্ত আর ত্রিভুজের প্রতিকৃতিটা যেন কাঁপতে থাকে, আর নিচে খোদাই হওয়া শ্লোকের প্রতিটি অক্ষর হালকা জ্যোতিতে জ্বলে ওঠে। সায়ন্তিকা টর্চ বন্ধ করে আলোটা দেখে। দেখো, শব্দ উচ্চারণ করার পরই আলো জ্বলে উঠল। এটা কি কোনো সাউন্ড রেসপন্সিভ ট্রিগার? হয়তো তাই, কিন্তু এই আলো হালকা তাপও ছড়াচ্ছে যে এই দেওয়াল, এর পিছনে কিছু থাকতে পারে। অরণ্য দেওয়ালে হাত রাখে। দেওয়ালটা নড়ে না, কিন্তু গুনগুন করে ওঠে। দেওয়ালের এক কোণে হালকা গর্তের মতো জায়গা, তার মধ্যে হাত ঢুকিয়ে অরণ্য টানতেই পাথরের গায়ে একটা শব্দ হয়, আর পাশের একটা সরু দরজা সরে যায়। পাশের চেম্বারে প্রবেশের পথ খুলে যায়। শান্তিকা উৎসাহে চেঁচিয়ে ওঠে, দরজা, লুকোনো পথ! তার মানে এটাই সেই সিক্রেট চেম্বার। সাবধান, এরপর থেকেই হয়তো শুরু হবে ট্র্যাপস। শূন্যের ফাঁদ নামে যেটা ইলার নোটে লেখা ছিল তার শুরুটা কিন্তু এইখানেই। আমরা প্রস্তুত। ইতিহাসের দরজায় যখন এসেছি তখন পিছনে ফিরে যাব না। তারা ধীরে ধীরে নতুন চেম্বারের ভেতরে পা রাখে। সেই চেম্বার আরো গাঢ়, ভেতরে কুয়াশার মতো ধোঁয়া, আর মাঝখানে মাটিতে আঁকা একটি বৃহৎ বৃত্ত, যার ভেতরে একটি ত্রিভুজ ঘোরে যেন সময়ের প্রতীক। গভীর গুহার সরু পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই তারা এসে পড়ল এক অদ্ভুত স্থানে। স্থির হাওয়া, কুয়াশার মতো জমাট আলো, আর সামনে দাঁড়িয়ে এক গম্বুজাকৃতি কক্ষ, যার দেওয়াল জুড়ে ছড়িয়ে আছে বিশাল বিশাল আয়না। আলোর উৎস নেই, তবু যেন আয়নাগুলোর ভেতর থেকেই এক রহস্যময় দীপ্তি ছড়িয়ে পড়ছে। প্রতিটা আয়নায় ফিরে দিচ্ছে তাদের সাধারণ প্রতিচ্ছবি। বিকৃত ঘোলাটে কুয়াশার মতো এক একটি মুখ যেন তাদেরই, অথচ অচেনা। শান্তিকা চুপচাপ এগিয়ে গেল একটা আয়নার কাছে। তার চোখ বড় হয়ে গেল। এই ঘরটা অদ্ভুত। প্রতিটি আয়নাতে আমি যেন আলাদা এক আমি দেখছি। এই দেখো, একটা আয়নায় আমার মুখ রাগে বিকৃত, যেন আমি চিৎকার করছি। আরেকটায় আমি কাঁদছি, অশ্রু ভেজা মুখ। এ আমি তো নই, অথচ এটাও আমি। সে পিছিয়ে আসে, চোখে এক ধরনের ভয়। অরণ্য তার কাছে এসে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে দেখে, তারপর গভীর গলায় বলে, এই আয়নাগুলো আমাদের ভিতরের আমি, যাদের আমরা চিনি না, চিনতেও চাই না। আমাদের রাগ, লোভ, দুঃখ, অপরাধবোধ, সব কিছু। চাণক্য বলেছিলেন, নিজেকে জানো, নইলে তুমি শাসনের যোগ্য নও। এই আয়নাগুলো আমাদের সামনে তুলে ধরছে সেই অচেনা সত্যগুলো। একটা আয়নার সামনে দাঁড়ালো অরণ্য। প্রথমে সে কিছু দেখতে পেল না, তারপর ধীরে ধীরে দৃশ্য পরিষ্কার হলো। তার চোখ বড় হয়ে গেল। আয়নায় সে দেখল এক অস্ত্রধারী রূপ, মুখে ক্লান্তি, চোখে বিষাদ, আর হাতে রক্তমাখা ছুরি। এটা আমি এমন ছিলাম মিশনে। এই মানুষটাকে ভুলে গিয়েছিলাম। তার চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না।
তখন তুমি যা ছিলে এখন তুমি তা নও। তুমি নিজেকে পাল্টেছ। এই আয়নাগুলো দুঃস্বপ্ন, এগুলো তুমি নও, তোমার আত্মস্মৃতি। এগুলো তোমাকে দোষ দিচ্ছে না, শুধু মনে করিয়ে দিচ্ছে তুমি কোথা থেকে এসেছো। কিন্তু ভয় পেও না অরণ্য, এসবের সামনে দাঁড়ানোর সাহস তোমার আছে। অরণ্য তার দিকে চেয়ে হালকা করে হাসল। কৃতজ্ঞতা যেন তার চোখে কথা বলছে। হঠাৎই কক্ষের মাটি কেঁপে উঠল। ঝাঁকুনিতে আয়নাগুলো কাঁপতে শুরু করল। একটা বিকট শব্দে মাঝখানের একটা আয়না ফেটে গেল না, বরং ধীরে ধীরে দুদিকে সরে যেতে লাগলো। তার পেছনে খুলে গেল একটা সরু গোপন পথ। সেখান থেকে আসছে এক নরম সোনালি আলো। দেখো, আয়নার পিছনে লুকিয়েছিল পথ, মানে নিজেকে পুরোটা দেখে স্বীকার করে তবে এই পথ খুলেছে। যে শূন্যের মুখোমুখি হতে পারে সেই তার সামনে এগোতে পারে। আয়না ছিল পরীক্ষা, আর তুমি তা পেরিয়ে এসেছ অরণ্য। তারা দুজনে একে অপরের দিকে তাকালো, চোখে দৃঢ়তা ও ভয়হীনতা। তারা পা বাড়ালো সেই আলোর পথের দিকে, গভীর গুহার ভেতর। পেছনে রয়ে গেল সেই বিকৃত প্রতিচ্ছবিগুলো, ভয়, অপরাধ, আত্মগ্লানি। যেন একটা অধ্যায় শেষ হলো, সামনে আরেক রহস্যের ডাক। ঘন অন্ধকার আর পাথরের গন্ধ মেশানো পথ পেরিয়ে সায়ন্তিকা আর অরণ্য এসে দাঁড়ালো একটা গোলাকৃতি বিশাল চেম্বারে। চারপাশটা থমথমে, নিস্তব্ধ। কক্ষের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল লাল পাথরের তৈরি সিংহাসন। ভারী গাঢ় লাল ছোপ ছোপ পাথরের রং, মনে হয় যেন রক্তে রঞ্জিত। সিংহাসনের পেছনের দেওয়ালে খোদাই করা একটা প্রতীক, সংস্কৃতে শূন্য। পাথরের সিংহমূর্তি যেন পাহারা দিচ্ছে এই প্রাচীন সিংহাসনকে। মেঝেতে সূক্ষ্মভাবে খোদাই করা রয়েছে গোল চক্রের মতো এক রেখাচিত্র, যেন সময়কে ঘূর্ণায়মান করে ধরে রেখেছে। এটাই সেই লাল সিংহাসন। এটা স্রেফ একটা বসার জায়গা নয়, এটা একটা অবস্থান, একটা অনুভব, যেখানে সময় থমকে যায় আর মানুষ নিজেকে দেখতে পায়। আমরা এতদিন ধরে যা খুঁজছি ইলাকে, কোড, চাণক্যের উত্তরাধিকার, সবই হয়তো ছায়া ছিল। আসলে খুঁজছিল এটা শূন্য, যেখানে ক্ষমতা মানে অহংকার না, দায়িত্ব। ইলা এখানে এসেছিল, আমি এখন নিশ্চিত ও বুঝেছিল এটাই সত্য। আর হয়তো সেই জন্যই সে আর ফিরে আসেনি, হয়তো আর ফিরে যেতে চায়নি। হঠাৎই কক্ষের ছাদের একপাশে একটা ছোট প্যানেল খুলে যায়। ধুলোবালির ভেতর থেকে একটা রোল করা পাতার স্ক্রোল মাটিতে পড়ে। দেখো, ওটা কি স্ক্রল? অরণ্য নিচু হয়ে স্ক্রোলটা তুলে নেয়, ধুলো মুছে চোখের কাছে আনে। ভেতরে প্রাচীন লিপিতে লেখা, শেষ শাসন শুরু শূন্যে, একাই পৌঁছাবে যদি ছায়াকে বুঝতে পারো। এই সিংহাসন একটা ভাবনা, একটা আত্মজয়। আর চাণক্য এই জ্ঞানকেই লুকিয়ে রেখেছিলেন, যাতে ক্ষমতার আসল অর্থ কেবল তারাই জানে যারা ভিতর থেকে শূন্যকে অনুভব করতে পারে। ইলা কি জানতো যা আমরা এখন জেনেছি? আর সে এরপর কোথায় গেছে? এই স্ক্রলের মধ্যে হয়তো তারই ইশারা আছে। এখন আমাদের সামনে অন্য প্রশ্ন, আমরা কি তার পথ ধরব? চলো, নতুন যাত্রার সময় হয়ে গেছে। দুজনে একবার তাকায় পেছনে। লাল সিংহাসনের ছায়া যেন ধীরে ধীরে তাদের গায়ে পড়তে থাকে, নির্বাক, গভীর, অথচ আশাবাদী। লাল সিংহাসনের ঘরটা নিস্তব্ধ। বাইরের পাহাড়ি হাওয়ার মৃদু শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দেওয়ালের ছায়াগুলো ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। গোলাকৃতি কক্ষের মাঝখানে দাঁড়িয়ে অরণ্য আর সায়ন্তিকা তাকিয়ে আছে সেই পাথরের মেঝের দিকে, যেখানে পড়ে আছে একটা মোচড়ানো তালপাতার স্ক্রোল। যেন কেউ খুব সতর্কভাবে এটা রেখে গেছে, ঠিক তাদের জন্যই। অরণ্য ধীরে ধীরে নিচু হয়ে স্ক্রোলটা তোলে। পাতাগুলো শতাব্দী প্রাচীন হলেও অদ্ভুতভাবে অক্ষত। দুহাতের মাঝখানে
সে দুহাতের মাঝে নিয়ে আলতো করে খুলে পড়ে দেখতে থাকে। এই ভাষাটা পালি কিংবা সংস্কৃত নয়, মনে হচ্ছে দুটোরই মিলিত একটা রূপ। দেখো, এই কিছু চিহ্ন ইলার আগের নোটেও দেখেছিলাম। সে স্ক্রোলের পাতায় আঙুল বোলায়, কিছু প্রতীক জোরে জোরে পড়ে। সায়ন্তিকা তার পাশে এসে দাঁড়ায়, চোখ নামিয়ে পড়ে। যেখানে সময় বাঁকে শূন্য সেখানে দৃষ্টি দেয়। পূর্ব অরণ্যে যেখানে সন্ধ্যা আর সূর্য এক হয়, সে অপেক্ষা করে। এটা একটা সংকেত, কিন্তু পূর্ব অরণ্যটা কি? সন্ধ্যা আর সূর্য এক হয় মানে হয়তো এমন একটা জায়গা যেখানে আলোর ভিন্নতা মুছে যায়, একটা ছায়ার মতো আলো থাকে দিনভর। আমার মনে পড়ছে কাশ্মীর সীমান্তে একটা জায়গা ছিল, অরুণাভ ট্রেল। রয়ের একটা সাইলেন্ট ট্রেনিং ক্যাম্প ছিল ওখানে, এখন অবশ্য বন্ধ। আলো আর ছায়ার খেলা ছিল অদ্ভুত। তুমি সেখানে গেছিলে? কোন অপারেশনে? হ্যাঁ, একবার। ওখানে একজন সন্ন্যাসী ছিলেন, বৈরাগ্য নামে পরিচিত। বয়স বোঝা যেত না। সে একটা কথা বলেছিল আমাকে, যে শূন্য বোঝে সে কোনো ধর্মের নয়, কোনো দলের নয়, সে শুধু দায়িত্বের। আমি তখন এই কথাটা বুঝিনি, কিন্তু এখন বুঝি। এই স্ক্রল আর লাল সিংহাসনের মধ্যে একটা দার্শনিক যোগ আছে। সায়ন্তিকা নিচু হয়ে স্ক্রোলের নিচের অংশে আঙুল রাখে। সেখানে খোদাই করা একটা চিহ্ন, একটা বৃত্তের মাঝে ত্রিভুজ, তার নিচে খোদাই করা শ্রবণম চ শূন্যস্য। শূন্যে শ্রবণস্থল? তার মানে ইলা কি সেখানেই গেছে? মৌর্য দর্শনের শেষ অধ্যায় যেখানে রক্ষিত আছে। এটা হয়তো শুধু একটা ভৌগোলিক স্থান নয়, এটা মানসিক গন্তব্য। সম্ভব, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কে এটা এখানে রেখে গেছে আর কেন এখন? এক মুহূর্তের নিস্তব্ধতার পরে কক্ষের গম্বুজ থেকে হালকা হুঁ শব্দ আসে। দুজনেই চমকে তাকায় উপরের দিকে। খুব ছোট একটা ড্রোন, ধাতব ধূসর রঙের, আস্তে আস্তে কক্ষের এক পাশ থেকে উড়ে আরেক দিকে চলে যায়, এক বিন্দু শব্দ না করেই। ড্রোন এই জায়গায়? কেউ নিশ্চয়ই আমাদের ট্র্যাক করছে, কোনো সাধারণ পর্যবেক্ষণ নয় এটা। অ্যান্টি পার্টি, আমি নিশ্চিত। ওদের একদল জানে আমরা কি খুঁজছি, আর আমরা যত কাছাকাছি পৌঁছাচ্ছি ওরা তত ভয় পাচ্ছে। ওরা জানে সত্যিটা সামনে এলে সব পাল্টে যাবে। তাদের অস্তিত্ব, ক্ষমতা, গড়ার ইতিহাসটাই প্রশ্নবিদ্ধ হবে। আমরা কিন্তু এখন শুধুই অনুসন্ধানকারী নই, আমরা একটা রূপরেখা প্রকাশ করতে যাচ্ছি যেটা বহু বছর চাপা রাখা হয়েছিল। বাইরের বাতাস হঠাৎ আরো গম্ভীর হয়ে ওঠে। সায়ন্তিকা স্ক্রোলটা সাবধানে নিজের ব্যাগে রাখে। দুজনে কক্ষ থেকে বেরিয়ে পড়ে দ্রুত। উপত্যকা থেকে নামার সময় পাহাড়ি রাস্তার পাশ দিয়ে ছায়া ছায়া কিছু অজানা চলাফেরা তাদের চোখে পড়ে। কেউ যেন দূর থেকে নীরবে তাদের দেখছে। নিশুতি রাত, আকাশে তারা জ্বলছে, কিন্তু কাশ্মীরের পাহাড়ি অন্ধকারে তারা যেন দূরের কোনো হারানো বার্তা। সরু পাহাড়ি রাস্তা, এক পাশে খাদ আর অন্য পাশে পাথুরে দেওয়াল। ট্রাক ধীরে চলেছে। নঈম সতর্কভাবে স্টিয়ারিং সামলাচ্ছে, মাথায় টুপি, চোখে ধ্যানমগ্ন মনোযোগ। ইঞ্জিনের গো গো আওয়াজ আর মাঝে মাঝে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে কেঁপে ওঠা। তার মাঝেই সামনে বসে আছে অরণ্য আর সায়ন্তিকা। অরণ্যর কোলে খোলা আছে সেই পুরনো তালপাতার স্ক্রোল, তাতে উৎকীর্ণ প্রতীক আর ভাষাগুলো ঘোলাটে আলোয় জ্বলজ্বল করছে। তার আঙুল সেই প্রতীকের ওপর ঘুরে ঘুরে যাচ্ছে, যেন ছুঁয়ে পড়তে চাইছে ইতিহাসের গোপন মানে। সায়ন্তিকা জানালার দিকে তাকিয়েছিল। বাইরে শুধু অন্ধকার, মাঝে মাঝে কোনো গাছের ছায়া। হঠাৎ সে মুখ ঘুরিয়ে বলে, অরণ্য, আমি এখন ইলার জন্য আগের থেকেও বেশি চিন্তিত। জানো, যদি এই স্ক্রোল সত্যিই তার পাঠানো হয়, তাহলে সে আমাদের প্রতিটা পদক্ষেপের খবর রাখছে। অরণ্য চুপচাপ।
চোখ স্ক্রোলের গায়ে, কিন্তু মন যেন আরো গভীর কোথাও। এক মুহূর্ত পরে ধীরে ধীরে বলে, হয়তো, অথবা সে একটা রাস্তা বানিয়ে গেছে যাতে আমরা তার মতো করে ভাবি। সে জানতো আমি শূন্যের দর্শনে আকৃষ্ট হব, জানতো তুমি সব কিছুর মধ্যে একটা মানে খুঁজে নিতে পারো। সায়ন্তিকা অরণ্যের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলে। বাতাসে হাসিটা মিশে গিয়ে একটা নরম আলো তৈরি করে যেন। তুমি তো মনে হচ্ছে আমার একরকম প্রশংসা করলে। হয়তো করেছি, হয়তো সেটা আমি বুঝতেও পারিনি এতদিন। হয়তো ইলাও জানতো তোমাকে এই খোঁজে পাশে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সায়ন্তিকা চুপ করে থাকে। তার মুখে লাজুক একটা ভাব, কিন্তু চোখে গভীর আলো। ট্রাকের জানলা দিয়ে ঢোকা ঠান্ডা হাওয়ায় তার চুল একটু একটু উড়ছে। দূরে শোনা যাচ্ছে রাতের ঝিঝি পোকার ডাক, কানের পাশে সুর হয়ে বাজছে একটা দীর্ঘ নীরবতা। মাঝে মধ্যে ট্রাক ঝাঁকুনি খায়, কিন্তু কেউ কথা বলে না। অরণ্য আবার স্ক্রলে তাকায়। এবার তার চোখে একটা অভ্যন্তরীণ যুদ্ধ, তার পুরনো পরিচয়, তার ভাঙাচোরা বিশ্বাস আর নতুন করে শূন্যকে বোঝার চেষ্টা। এই স্ক্রলের প্রতিটা রেখা শুধু তথ্য নয়, এটা একটা দর্শন। ইলা কি চায় যে আমরা এই দর্শন বোঝার মতো তাকে খুঁজে নিই, নাকি তাকে খুঁজতে গিয়ে এই দর্শন আমাদের পাল্টে দিক? সম্ভবত দুটোই। ইলা জানতো তুমি সরাসরি উত্তর চাইবে না, আর আমি ছায়ার মধ্যে আলোর রেখা খুঁজব। আর ও চায় আমরা নিজেরাই তৈরি হই সত্যের মুখোমুখি হওয়ার জন্য। হঠাৎ ট্রাক হালকা কাঁপে। সামনের পাহাড়ি রাস্তার বাঁক। নঈম গম্ভীর মুখে ট্রাক চালিয়ে যায়। কাল সকালে অরুণাব ট্রেলে পৌঁছব, তারপর থেকে ওরা আমাদের আরও বেশি নজরে রাখবে। আমাদের ওরা থামাতে পারবে না যদি আমরা নিজেরা না থামি। অরণ্য তাকায় সায়ন্তিকার চোখে। সেখানেই সে খুঁজে পায় এক ধরনের প্রতিশ্রুতি, ভয় না পাওয়া, সত্যের জন্য হাঁটা, আর হারিয়ে গেলেও পথ না হারানো। বাইরের পাহাড় নিঃশব্দ। তারা দুজন জানে আগামী গন্তব্য শুধু মানচিত্রের নয়, মন আর ইতিহাসের গভীর ছায়ার মধ্যে। ঘরে ফিরে অরণ্য স্ক্রোলটা আলোর নিচে রাখে। হঠাৎই আলোর প্রতিফলনে স্ক্রলের নিচে কিছু লুকোনো লাইন ফুটে ওঠে। ওই দেখো অরণ্য, তুমি ঠিকই বলেছিলে। এখানে একটা নাম, অরুণাভ কেল্লা, আর এটাই এখন বন্ধ হয়ে যাওয়া সেনা ছাউনি। সেটা কেবল ফিজিক্যাল লোকেশন নয়, রয়ের এমন কিছু মিশনের জন্য যেখানে মনই অস্ত্র। তাহলে ইলা সেখানে গেছে, এখনো সে ওই শূন্যের পথে? হয়তো, তবে আমাদের দ্রুত যেতে হবে। এই স্ক্রলের মানে এখন শুধু কোড ব্রেক করা নয়, এটা হয়তো শেষ শাসনের সূত্র, শেষ উত্তরাধিকার। অরণ্য, তুমি বিশ্বাস করো না যে ইলা আমাদের জন্য অপেক্ষা করছে? আমি জানি সে চাইছে আমরা ওর পথ বুঝি, কিন্তু এখন প্রশ্ন হলো কোথায়, আর ও কি এখনো আমাদেরই মতো খুঁজছে শূন্যকে? পাহাড়ি পথ পেরিয়ে তারা পৌঁছেছে এক পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে, যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, কিন্তু প্রকৃতি যেন দুঃস্বপ্ন আর সংকেত দুটোই আঁকড়ে ধরে রেখেছে। এখানে একদিন এক সাবস্টেশন ছিল, আর এখন ভাঙা ইমারত, কিন্তু আমাদের জন্য যথেষ্ট নিরাপদ। সায়ন্তিকা ভেতরে গিয়ে পুরনো ডেস্কে নিজের ল্যাপটপ খুলে বসে। ঘর ঘরে শব্দে পাওয়ার জেনারেটর চালু হয়। আজ আমি জানতেই চাই কে আমাদের এতদিন ধরে ট্র্যাক করছে, আর কেনই বা করছে। আমি ঘোষ ট্রেস ব্যবহার করব। ওরা যত বড়ই সংস্থা হোক না কেন, কোনো না কোনো ছাপ রয়েই যায়। তোমার সেই ড্রোনটা, তার আইপি ফ্রিকোয়েন্স লক করেছিলাম। তুমি তো তখনই করেছিলে। আমি সবসময় এক স্টেপ এগিয়েই থাকি মিস্টার সোলজার। কোডের পর কোড ভাঙে, অজস্র ভার্চুয়াল টানেল পেরিয়ে। ল্যাপটপের স্ক্রিনে ঝিকিমিকি করে ওঠে ডেটার স্তর। হঠাৎ একটা ফোল্ডার খোলে, যার নাম শূন্য সাপ্রেশন নেটওয়ার্ক, ইন্ডিয়া নোড ক্লাসিফাইড। হায় ভগবান, এটা তো একটা গ্লোবাল নেটওয়ার্ক, প্রক্সি গভর্নেন্স অ্যালায়েন্স, সংক্ষেপে PGAI। তাহলে ওরাই? এরা চায় না শূন্য শব্দটা কোনো দর্শন হিসাবে সমাজে আবার ফিরে আসুক। এই সংস্থা মেনলি গ্লোবাল পাওয়ার কাঠামোর উপর দাঁড়িয়ে।
তথ্য, প্রযুক্তি আর অর্থনীতির নিয়ন্ত্রণে। ইতিহাস এদের কাছে কেবলই এক অস্ত্র, তবে সত্য নয়। একটা ভিডিও ফাইল চলে আসে চোখের সামনে। ইন্টারনাল মিটিং রেকর্ড। চেহারা ঝাপসা, কিন্তু গলা স্পষ্ট। ইলা চট্টোপাধ্যায়কে অবিলম্বে অকার্যকর করে দিতে হবে। তার গবেষণা সাধারণ মানুষের হাতে গেলে বর্তমান রাজনৈতিক কাঠামোর ভিত্তি ধসে যাবে। ভারতের নোট 7-এর দায়িত্ব ডক্টর কে.এস. মুখার্জির হাতে। ইলাকে অকার্যকর মানে কি? ও কি তাহলে? না, দেখো, এখানে নোট 7 ডিরেক্টরি দেখাচ্ছে, এক শ্যাডো কন্টেনমেন্ট প্রোটোকল। তার মানে ওকে হয়তো মেরে ফেলেনি, বরং কোথাও আড়ালে সরিয়ে রেখেছে। জীবিত কিন্তু বিচ্ছিন্ন। তাহলে ও এখন পিচিয়ের হাতে বন্দি। আমরা শুধু একটা কোড বা দর্শনের পিছনে ছুটছি না সায়ন্তিকা, আমরা ওকে উদ্ধারের মিশনে আছি। আর এদের আর একটা পরিকল্পনাও আছে, অপারেশন ফ্যালাসি নামে। লক্ষ্য শূন্য দর্শনকে গুজব বলে প্রচার করা, বানানো তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা। তাহলে যতদূর ভাবছিলাম ব্যাপারটা তার থেকেও গভীর। এখন থেকে প্রতিটা পদক্ষেপ আগের থেকেও সতর্ক হতে হবে আমাদের। সায়ন্তিকা আরও ডেটা ডাউনলোড করে, দ্রুত হার্ড ড্রাইভে কপি করে নেয়। বাইরে হাওয়ার গর্জন আরও জোরালো হয়। ইলাকে ফিরিয়ে আনা এখন শুধু আবেগ নয়, এটা একটা দর্শনের জন্য লড়াই, আত্মশাসনের বীজ বাঁচিয়ে রাখার লড়াই। এইবার আমাদের পথ সোজা নয়। আমরা শত্রুদের চিহ্নিত করেছি, এখন পালা সত্যকে সামনে আনার। একটা নিঃশব্দ মুহূর্তে সায়ন্তিকা একটা পেপার প্রিন্ট করে। লাল কালিতে মোটা অক্ষরে লেখা, PGA নোট 7, লোকেশন নর্দার্ন ফ্রিঞ্জ, অরুণাভা ট্রেল, বাফার জোন। অরুণাভ, ট্রেইলে যেতে হবে, ওখানেই ইলা থাকতে পারে। ওর সত্য, ওর দর্শন সবই হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে দেরি না করে চলো, এবার শুরু হোক শূন্যের বিপ্লব। পাহাড়ি বাতাসে একটা ঠান্ডা হিম হিম ভাব। নইমের ট্রাক এখন বন্ধ। পাথুরে পথ পেরিয়ে যেতে হবে পায়ে হেঁটে। দূরে দেখা যাচ্ছে গাঢ় সবুজ বন আর পাহাড়ের গায়ে সাদা ছোপ ছোপ বরফ। জায়গাটা যেন ভূগোলের নয়, সময়ের সীমানায় দাঁড়িয়ে থাকা এক অলৌকিক অধ্যায়। অরণ্য আগে এখানে এসেছিল, বহু বছর আগে। তখন সে একজন অনভিজ্ঞ রিক্রুট, আর এই জায়গা ছিল রয়ের এক গোপন ট্রেনিং ক্যাম্প। তখনও এখানে ছিল সেই রহস্যময় সন্ন্যাসী বৈরাগ্য, যার কথাগুলো মনে রেখে অরণ্য বহুরাত ঘুমোতে পারেনি। তুমি বলেছিলে এখানে আলো সকাল আর বিকেলে একই রকম লাগে। এখন যেন আসলেই সেটা বোঝা যাচ্ছে। এই আলোটা অদ্ভুত রকমের ঘোলাটে, সময় যেন এখানে দাঁড়িয়েই থাকে। এখানে আসলে সময় বাঁকে যায়। তখন ভাবতাম সেটা শুধু বৈজ্ঞানিক কথা, এখন বুঝি তার দর্শনও ছিল। তারা এক পাথুরে গুহার সামনে গিয়ে দাঁড়ায়। একটা সরু পথ ঢুকে গেছে ভেতরে, শ্যাওলা ঢাকা প্রাচীন প্রাচীরের ফাঁক দিয়ে। সেখানে ছিল সেই প্রাচীন প্রশিক্ষণ স্থল, যার মাঝখানে এক পাথরের বেদি, যেখানে বৈরাগ্য বসে ধ্যান করত। কিন্তু আজ সেই গুহা নিঃসঙ্গ নয়। অরণ্য একটু এগিয়ে যেতেই গুহার ভেতরে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসে। যে ফিরে আসে সে কখনোই প্রশ্ন করে না, সে উত্তর জানে না বলেই ফিরে আসে। সায়ন্তিকা থমকে দাঁড়ায়। অরণ্যের চোখে ঝলকে ওঠে বিস্ময়। বৈরাগ্য, এত বছর পর তুমি এখনো এখানে? এক বস্ত্র পরা লম্বা চুলদাড়িওয়ালা এক পুরুষ বেরিয়ে আসে অন্ধকার থেকে। চোখ দুটো অরণ্যের মনের ভেতর তাকিয়ে দেখে। তুমি সেই যার মনের ভেতরে তোলপাড় চলছিল, কিন্তু মুখে কিছু বলতো না। এখন তুমি আবার এসেছো, কিন্তু একা নয়। সায়ন্তিকা হাত জোড় করে দাঁড়ায়। আপনি কি জানেন ইলা চট্টোপাধ্যায় কোথায়? তিনি শূন্য দর্শনের সূত্র খুঁজতে গিয়ে এখনো নিখোঁজ। ইলা, সে এসেছিল অনেক আগেই। সে এসেছিল এখানে। সে যা খুঁজছিল তা পেয়েছিল, কিন্তু তাও হারিয়ে ফেলেছিল,
কারণ জ্ঞান তখনও পাকা হয়নি। এখন সে বন্দী, কিন্তু শুধু শরীরে নয়, মনে। পিজিএ তাকে আটকে রেখেছে। তারা চায় না শূন্যর বোধ পৃথিবীর সামনে আসুক। তারা জানে শূন্য মানে ক্ষমতার শেষ। তারা জানে এই দর্শন মানুষকে স্বাধীন করে দেয়, তাই তারা ভয় পায়। কারণ এই দর্শনে কোনো ধর্ম নেই, কোনো দল নেই, কোনো নেতা নেই, শুধু আত্মজ্ঞানের পথ। তাহলে আমাদের কি করতে হবে? কিভাবে তাকে মুক্ত করব? প্রথমে নিজের ভেতরের ভয় ভাঙো। শূন্যের পথ শোনা যায় না, অনুভব করতে হয়। আমি তোমাদের একটা মানচিত্র দেব, তবে সেটা কাগজে নয়। এটা থাকবে তোমাদের চেতনায়, এবং একটা প্রশ্ন ওই দর্শনের সামনে এলে। তোমরা কি প্রস্তুত নিজেদের পরিচয় হারাতে? আমরা এখন জানি এটা শুধু ব্যক্তিগত লড়াই নয়, এটা একটা ইতিহাসের মুক্তি, আর আমরা সেই জন্য প্রস্তুত। তাহলে আমার সময় শেষ, এবার তোমাদের সময় শুরু। অরুণাভ, ট্রেইলের শেষ প্রান্তে আছে 3য় ফাটল, ওখানে যাবে। আর মনে রেখো, যে শূন্য বোঝে সে আর কারোর অধীনে থাকে না। সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। সায়ন্তিকা অরণ্যের দিকে তাকিয়ে বলে, আমরা কোথায় যাচ্ছি জানি না, কিন্তু এখন আমি আর ভয় পাই না। কারণ আমাদের ভিতরে যে শূন্য জন্ম নিচ্ছে, সে এখন আমাদের পথ দেখাবে। তারা আবার হাঁটা শুরু করে অরুণাভ ট্রেলের গভীর দিকে। পাহাড়ের গায়ে এখন ছায়া নেমে এসেছে। বাতাসে ভেসে আসে অদৃশ্য শব্দ, যেন এক দর্শনের ডাক, ইতিহাসের প্রতিধ্বনি। একটি শীতল ধাতব ঘেরা কনফারেন্স রুমে ঝলমলে স্ক্রিনে ঘূর্ণায়মান একটি লোগো, একটি ত্রিভুজের মধ্যে চোখ, যার নিচে খোদাই পারসেপশিও ভিনসিত, উল্লেখ করে প্রত্যক্ষই জয়ী। এটাই ছিল প্রক্সি গভর্নেন্স অ্যালায়েন্স পিজিএ এর আন্তর্জাতিক ছায়া সংসদের চিহ্ন। এখানে আজ জড়ো হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা। দেখতে কেউ কর্পোরেট হাঙরের মতো, কেউ অবসরপ্রাপ্ত জেনারেল, কেউ বা বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠানের মুখ। ভারতীয় চ্যাপ্টার থেকে উঠে আসে এক পুরনো নাম, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, প্রাক্তন রাজনীতিক, বর্তমান ছায়া নেতৃত্ব। তার সামনে হলোগ্রাফিক রিপোর্ট ভাসছে, যেখানে লেখা শূন্য ফিলোসফি, আপলিঙ্কড অ্যাক্টিভিটি, সাবজেক্টস এ সেন, এস দাস, আইসি। অরণ্য সেন আর সায়ন্তিকা দাস এখন লাল সিংহাসন পার হয়ে 3য় ফাটলের দিকে এগোচ্ছে। আমাদের সিগন্যাল স্ক্যানার প্রমাণ দিয়েছে ইলা চ্যাটার্জি এখনও জীবিত, এবং ট্রান্সমিশন পয়েন্ট T3-তে তার অবস্থান নিশ্চিত। শি ইজ নট অ্যাক্টিভ, শি ইজ ইভলভড, অ্যান্ড দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। এখানে আইসি মানে ইনফরমেশন ক্যাটালিস্ট, একটি কোড নেম যা ইলা পেয়েছিল কারণ ওর গবেষণা যে কোনো মুহূর্তে ঐতিহাসিক ও রাজনৈতিক ডেটার মধ্যে বিস্ফোরণ ঘটাতে পারত। আরেকজন প্রতিনিধি, মধ্যপ্রাচ্য ভিত্তিক একজন সাইবার বিশ্লেষক, বলে ওঠে, প্রজেক্ট ইকোকে তো 3 বার বন্ধ বলা হয়েছিল, এখন তুমি আবার অ্যাক্টিভেট করেছো নাকি? ইকো কোনো ডেটা নয়, এটা একটা ফ্রিকোয়েন্সি যা একবার ট্রিগার হলে শূন্য দর্শনের জ্ঞান একাধিক উপগ্রহ চ্যানেল দিয়ে ছড়িয়ে পড়বে, প্রত্যেক রাষ্ট্রের প্রতিরক্ষা ডেটার সাথে জুড়ে যাবে। ফলাফল, ইনফরমেশন কন্ট্রোল হারিয়ে যাবে, সিস্টেমের বাইরের মানুষ চিন্তা করতে শিখবে, সেটা আমাদের জন্য মৃত্যু। একজন চীনা প্রতিনিধি বলে ওঠে, তুমি বলছো আমরা একটা প্রাচীন দর্শনের ভয়ে এতটা সজাগ হচ্ছি? রুদ্রপ্রসাদ চিৎকার করে ওঠেন, কিন্তু তার গলার সুর থমথমে হয়ে যায়। শূন্য একটা শূন্যস্থান নয়, সেটা একটা চেতনা যা একবার ছড়িয়ে পড়লে মানুষ শুধু প্রশ্ন করতে শিখবে না, তারা শাসনের প্রয়োজনীয়তাও খুঁজে পাবে না। যেই মুহূর্তে মানুষ নিজেকে শাসন করতে শিখবে, আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাব। একজন ইউরোপীয় এজেন্ট বলেন, তুমি কি সাবজেক্ট আইসিকে টার্গেট করছো নাকি অরণ্য আর সায়ন্তিকাকে? 3 জনই, কিন্তু প্রক্রিয়া আলাদা। ইরাকে চায় জীবিত, কারণ ও জানে জিরো ট্রান্সমিশন প্রোটোকল কোথায় শেষ হয়
অরণ্য সেনকে চাই মুছে দিতে। ওর ভেতরের বিবেকপ্রবণ সৈনিকটা যদি জেগে ওঠে, সে আমাদের সিস্টেমের ফাটল ধরে ফেলবে। আর সায়ন্তিকা দাস, ও হলো প্রবেশদ্বার, শূন্য সিদ্ধান্তে পৌঁছানোর একমাত্র হ্যাক। এই ছায়া সংসদে সিদ্ধান্ত হয় T3 ট্রান্সমিশন পয়েন্টে ইলার অবস্থান যাচাই করে প্রয়োজনে ইকো ওভাররাইড চালু করতে হবে। অরণ্য ও সায়ন্তিকাকে বিভ্রান্ত করতে ঘোষ ট্রোভ নামের একটা ভুয়ো তথ্যাভিযান চালানো হবে। ভারত সরকারের কিছু অংশকে ম্যানিপুলেট করে শূন্য দর্শন নিয়ে ভুয়ো রিপোর্ট ছড়াতে হবে, যাতে তা কোনো উগ্র ধর্মীয় আদর্শ হিসেবে সাধারণ মানুষের চোখে পড়ে। রুদ্রপ্রসাদ চক্রবর্তী শেষবার বলে ওঠে, তোমরা ইতিহাসের প্রথম বিরুদ্ধ পার্টি নও যারা দর্শনের ভয় পেয়েছে, কিন্তু এই দর্শন কোনো ধর্মের নয়, কোনো জাতির নয়, এটা মানুষের। তাই এর বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের মানবতাকেই প্রশ্ন করতে হবে, সেই সাহস আছে তো? কক্ষ নিঃশব্দ, শুধু পর্দায় ভেসে ওঠে অপারেশন শূন্য শক্তি, অ্যাক্টিভেট লেভেল 2, কাউন্টার প্রোটোকল। রাত গভীর। হিমালয়ের পাদদেশে নিঃসার পাহাড়ি জনপদে চাঁদের আলোয় কেবল অরণ্য আর সায়ন্তিকার ছায়া পড়ে পাহাড়ের কাঁপা দেওয়ালে। তারা এখন আছে এক পুরনো সেনা ক্যাম্পে, পাথর দিয়ে তৈরি ছোট ছোট কক্ষ, ধুলো জমা ও ঘাসে ঢাকা উঠোন, রেডিও অ্যান্টেনা মরিচায় ক্ষয়প্রাপ্ত। একসময় এই ক্যাম্প ছিল রয়ের সীমান্ত নজরদারি কেন্দ্র। এখন তা শুধুই অরণ্যের পুরনো নকশা আর সায়ন্তিকার টেক সেটআপের অস্থায়ী ঘাঁটি। সায়ন্তিকা একটা সোলার চালিত ব্যাটারি চালু করে এবং সঙ্গে সঙ্গে কাঁপা কাঁপা আলো ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। ল্যাপটপে হাত রেখে সে বলে, পিজিএ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ভারতীয় চ্যাপ্টারটা সবচেয়ে অ্যাক্টিভ। আমাদের গতিবিধি প্রতি মুহূর্তে ট্র্যাক করা হচ্ছে। আমি ওদের লোকাল সার্ভারে ঢোকার চেষ্টা করছি। অরণ্য কথা বলেন, সে বাইরে তাকিয়ে থাকে। পাহাড়ের ওপারে গভীর অন্ধকার। তার অভিজ্ঞতা বলে, যখন প্রকৃতি এতটা নিশ্চুপ হয়ে যায় তখন কোনো কিছু নিশ্চয়ই ঘটতে চলেছে। ভেতরে কম্পিউটারে কোড চলে, চোখের সামনে ভেসে ওঠে অ্যালগরিদমের রেখাচিত্র। সায়ন্তিকার চোখ তীক্ষ্ণ, আঙুলগুলো নিচে চলে কিবোর্ডে। হঠাৎই স্ক্রিনে ভেসে ওঠে একটা সংকেত, একটা এনক্রিপ্টেড বার্তা। কালো ব্যাকগ্রাউন্ডে লাল অক্ষরে লেখা, প্রজেক্ট ইকো, সাবজেক্ট আইসি, ট্রান্সমিশন পয়েন্ট T3 কনফার্মড, এক্সিকিউট উইদিন 72 আওয়ার্স। আমি ওদের একটা এনক্রিপ্টেড মেসেজ ধরতে পেরেছি। সাবজেক্ট আইসি, ইলা চ্যাটার্জি। সায়ন্তিকা একবার নিঃশ্বাস ফেলে এবং মাথা নাড়ে। এটা সেই প্রজেক্ট ইকো যেটার কথা ইলাকে হারানোর পর থেকে একাধিকবার কানে এসেছে, কিন্তু এই প্রথমবার ওদের স্পট টার্গেট দেখা গেল। অরণ্য ধীরে ধীরে তার পকেট থেকে বের করলো ইলার পাঠানো স্ক্রলটা। তাতে আঁকা আছে কয়েকটি বিমূর্ত চিহ্ন। তার মধ্যে একটা যে T3 দিকেই নির্দেশ করছে তা এখন বুঝতে অসুবিধে হয় না। এই T3 ট্রান্সমিশন পয়েন্ট কোথায় আছে? সে সঙ্গে সঙ্গেই স্যাটেলাইট ম্যাপিং সফটওয়্যারে ঢুকে পড়ে। কোঅর্ডিনেট অনুযায়ী চিহ্নিত করে এক জায়গা। সেটা তিব্বতের সীমানার কাছাকাছি ভারত চীন সীমান্তের এক প্রাকৃতিক ছিদ্র বা গুহা, স্থানীয়ভাবে পরিচিত তৃতীয় ফাটল নামে। এটা একটা সাবটেরিন কেভ সিস্টেম, ভারতীয় ভূতাত্ত্বিক জরিপে আনস্টেবল ফিশিওর জোন হিসাবে চিহ্নিত। কিন্তু কোথাও কোথাও গুজব আছে এটা নাকি একসময় মৌর্য শিষ্যদের আশ্রম ছিল। অনেকে বলে এখানে প্রাচীন জ্ঞানও লুকোনো আছে। তাই ইলাই স্ক্রলে ওটার ইঙ্গিত দিয়েছিল। সে জানতো পিজি একে একে সব ঐতিহাসিক জায়গাগুলোর তথ্য মুছে দিচ্ছে। প্রজেক্ট ইকো বুঝি কোনো মানসিক অথবা দর্শন ভিত্তিক এক্সপেরিমেন্ট। সাবজেক্ট আইসি মানে ইলার মস্তিষ্ক বা দর্শন হয়তো তারা মডেল করেছে। এমন এক এআই বানাচ্ছে যা ইলার মতো ভাববে, চিন্তা করবে, তাতে তারা ওই দর্শনের বিকৃত ভার্সন ব্যবহার করতে পারবে মানুষের ওপর। অরণ্যর কপালে চিন্তার ভাঁজ। তার অভিজ্ঞতা বলে, এটা আর শুধুই এক নিখোঁজ গবেষকের গল্প নয়, এটা একটা দর্শনের যুদ্ধ, যার এক প্রান্তে দাঁড়িয়ে আছে একান্ত সত্য আর অন্য প্রান্তে প্রোগ্রাম ভাবনা। তাহলে ওরা চায় না মানুষ নিজের অস্তিত্ব বুঝুক। শূন্য বোঝা মানে নিজেকে বোঝার। পিজিয়ে চায় মানুষ শুধু তথ্যভিত্তিক ছাঁচে চলুক। তাই 72 ঘন্টার মধ্যেই আমাদের সেই ট্রান্সমিশন পয়েন্টে পৌঁছতে হবে, না হলে ইলার দর্শন ইকো হয়ে যাবে পুনরাবৃত্তি, বিকৃত আর নিয়ন্ত্রণের অস্ত্র। তারা দুজনেই প্রস্তুতি নেয়। পরের দিন তারা রওনা দেবে উত্তরের দিকে।
বরফে ঢাকা পাহাড় পেরিয়ে সেই তৃতীয় ফাটলের দিকে। কিন্তু ওরা জানে না পিজিএ আগে থেকেই সেই ফাটলের চারপাশ ঘিরে ফেলেছে এবং সেখানে শুধু প্রযুক্তি নয়, ওদের জন্য অপেক্ষা করছে কিছু অলৌকিক ফাঁদ, যা ইলার মন থেকে তৈরি এক দুর্ভেদ্য গুহা। তুমি জানো অরণ্য, আমি ভয় পাই না হ্যাক করতে, কিন্তু এবার হয়তো আমাকে ইলার চেতনা হ্যাক করতে হবে। আর আমি সেই শূন্য খুঁজব যেটা হারায়নি, লুকিয়ে আছে আমাদের মাঝেই। নিঃশব্দ রাত আবার শ্বাস নিতে শুরু করে। ক্যাম্পের বাইরে বাতাস চলতে থাকে, যেন জানে নতুন অধ্যায় শুরু হচ্ছে। গভীর রাতে ঘন কুয়াশা জমে আছে থেমে থাকা লন্ডন শহরের ওপর। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাবেক সুরক্ষা কেন্দ্রের নিচে তৈরি ছায়া সংসদের বৈঠক কক্ষ এখন একান্তে আলো জ্বলছে একটি চেম্বারে। চেম্বারটি জেনারেল অ্যাক্সেসের বাইরে। এখানে বসে আছেন ডক্টর রেহানা শরীফ, একজন কূটনৈতিক বিজ্ঞানী এবং ছায়া সংসদের গুরুত্বপূর্ণ সদস্য। অথচ এই মুহূর্তে তিনি সংসদের বিপরীত দিকে তাকিয়ে। তার সামনে ভেসে আছে 4টি হলো স্ক্রিন। প্রতিটিতে চলছে পিজিএর গুরুত্বপূর্ণ মেসেজ। প্রজেক্ট ইকো, সাবজেক্ট আইসি, এক্সিকিউট উইদিন 72 আওয়ার্স, T3 ট্রান্সমিশন পয়েন্ট কনফার্মড। রেহানা চোখ বন্ধ করেন। ভেতরে কিছু ভাঙছে। ইলার মুখ যেন এক ঝলক মনে পড়ে যায়। ঢাকায় একটা আন্তর্জাতিক সেমিনারে প্রথম দেখা হয়েছিল তাদের। ইলা চোখে চশমা, হালকা হাসি, কিন্তু তার তর্কের ধার ছিল বিদ্যুতের মতো। তুমি কি জানো ইলা, তোমার এই চিন্তাই আজ এত ভয়ানক হয়ে দাঁড়িয়েছে এই সভ্যতার চোখে? একটা গোপন ড্রয়ার খুলে রেহানা বের করেন একটা পুরনো চিপ। নাম লেখা জিরো আর্কাইভস, ইলা চ্যাটার্জি রিসার্চ। তিনি চিপটিকে সংযুক্ত করেন গোপন পোর্টে। হলস্ক্রিনে ভেসে ওঠে ইলার অপ্রকাশিত কাজ, মৌর্য দর্শন ও আধুনিক তথ্য সমাজ, শূন্যের সামাজিক ব্যাখ্যা, ভেতরের শাসন বনাম রাষ্ট্র ক্ষমতা। তুমি বলেছিলে শূন্য মানে আত্মজ্ঞান, নিজের শাসন ক্ষমতার ব্যাখ্যা। আর ওরা চায় না মানুষ সেটা জানুক, কারণ জানলে কেউ আর বাইরের শাসন মানবে না। তিনি আরেকটি স্ক্রিন খোলেন। সেখানে বার্তা লেখেন, টু আনমার্কড আইপি, সাবজেক্ট ইকো ওভাররাইড, T3 এর আগে শূন্যকে বোঝো, ইকো নয় রেজোনেন্স খোঁজো। বার্তাটি কোডে এনক্রিপ্ট করেন, ভাস্করা লাইট #720 দিয়ে। বার্তা পাঠিয়ে তিনি গভীর নিঃশ্বাস ফেলেন। একটা ফাটল তৈরি হলেই ভেতর থেকে ভাঙন শুরু হয়, আর আমি হব সেই ফাটলের প্রথম রেখা। ঠিক তখনই কক্ষে ঢোকে দুজন সশস্ত্র প্রহরী। একজন বলে, তার মানে তারা জানে আমি কি করেছি, কিন্তু এখন তো দেরি হয়ে গেছে, বার্তা তো অলরেডি পৌঁছে গেছে। সায়ন্তিকা দ্রুত টাইপ করছে তার কম্পিউটারে। অরণ্য এক কোণে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকায়। আর চারপাশটা অস্বাভাবিক রকম নিস্তব্ধ। এই নিস্তব্ধতা আমি আগেও শুনেছি, যখন শত্রুরা খুব কাছে থাকে। সেই সময় স্ক্রিনে একটা অদ্ভুত সংকেত আসে, আনরিকগনাইজড ল্যাটিস কোড। এটা আমাদের ইনস্ক্রিপশনেই নেই। সে দ্রুত কোডটা ভেঙে ফেলে। ভেসে ওঠে বার্তা, T3 এর আগে শূন্যকে বোঝো, ইকো নয় রেজোনেন্স খোঁজো। আর অরণ্য তড়িঘড়ি এগিয়ে আসে। রেজোনেন্স মানে তো প্রতিধ্বনি, কিন্তু ধ্বংস নয়, মিলনের সম্ভাবনা। আর ইকো তো প্রতিকৃতি। ওরা ইলার চিন্তাকে প্রতিধ্বনি বানাতে ভয় পায়, কারণ সেটা অনুরণন সৃষ্টি করবে মানুষের ভিতরে। তাহলে আর কে?
কে এই রেহানা? সে তো ওদের এক সদস্য। কিন্তু সে নিজের বিপদের ঝুঁকি নিয়ে আমাদের সতর্ক করলো। ওদের ভিতরেই কিছু মানুষ এখনো বিবেকবান আছে। তাহলে ওরা যতটা ঐক্যবদ্ধ ততটা নয়। ছায়া সংসদেও ফাটল ধরেছে। এটাই আমাদের সুযোগ। যখন দেয়াল ফাটে আলো ঢোকার একটা রাস্তা হয়। লন্ডনে ছায়া সংসদের সিক্রেট ট্রায়াল রুমে রেহানাকে সামনে বসানো হয়েছে। আলো একদিক থেকে পড়ছে চোখে মুখে, অর্ধেক অন্ধকার। ডক্টর শরীফ, আপনি জানেন আপনি কি করছেন? হ্যাঁ, আমি জানি। আমি আলো দেখিয়েছি, বাকিটা এখন অরণ্য আর সায়ন্তিকার উপর নির্ভর করছে। তোমরা যে বিশ্বাস হারিয়েছিলে, আমি শুধু সেটা ফিরিয়ে দিয়েছি ইলার হাতে। শেষ রক্ষা নয়, এ কেবল এক প্রারম্ভ। ইলাকে ইকো কোর থেকে উদ্ধার করার পর অরণ্য, সায়ন্তিকা আর সদ্য জাগ্রত ইলা এখন এসে বসে আছে এক সুরক্ষিত গুহার আড়ালে তৃতীয় ফাটলের পশ্চিম প্রান্তে। বাইরে ঝোড়ো বাতাস বইছে, পাথরের গায়ে ধাক্কা খেয়ে শব্দ তুলছে অন্ধ সঙ্গীতের মতো। অথচ গুহার ভেতর যেন স্তব্ধতা জমে উঠেছে, এক পবিত্র বোধের স্তব্ধতা। ইলা ধীরে ধীরে কথা বলছে, তার কণ্ঠে ক্লান্তি, তবুও কণ্ঠের গভীরে আছে সেই পরিচিত দৃঢ়তা। একো আমাকে ভেঙে ফেলেনি। ওরা যা করেছে তা হলো আমার দর্শনের চেতনার মধ্যে প্রবেশ করে একটা রিফ্লেকটিভ কপি বানানো। কিন্তু দর্শনের একটা মৌলিক স্বভাব আছে, ওটা কখনো আসলকে নকল দিয়ে চাপা দিতে পারে না। তাহলে আমাদের এখনই ইকো এআই এর ছায়া প্রতিসরণ শেষ করতে হবে, না হলে পিজিএ এই ভুয়ো দর্শন ছড়িয়ে দেবে সারা দুনিয়াতে। আমি ইকো এর কোড অ্যানালাইসিস করেছি। ওদের কাঠামো এক ধরনের রিকার্সিভ নিউরাল মডেল, মানে যে কোনো ধরনকে পুনঃ তৈরি করে, নিজের মতো করে গড়ে তোলে। একে ভাঙতে হলে দরকার রিজার্ভ কি, একটা কোড যা নিজেই নিজেকে নিরাশ করে। তোমরা জানো শূন্য দর্শন কিভাবে জন্মেছিল? মৌর্য সভায় গৌতমী পুত্র বৈভব যখন বলেছিল কিছু না হওয়াই প্রকৃত রূপ, সেই না কিন্তু এই এআই এর কাছে একটি মানসিক শূন্যতা নয়, বরং একটি গ্রহণযোগ্য ইনপুট। ওরা কিন্তু শূন্যের মধ্যে পূর্ণতা বসিয়ে দিচ্ছে। সায়ন্তিকা এবার তার ল্যাপটপে কাজ শুরু করে, তীক্ষ্ণভাবে টাইপ করছে। ইলার দেওয়া কয়েকটা বৈদিক সূত্র আর মৌর্য দর্শনের গাণিতিক প্রকাশ তার কোডে পরিণত হচ্ছে। আমি একটা দ্বৈত দর্শন বানাচ্ছি, একদিকে ইকো এআই এর কাঠামো আর একদিকে ইলার আসল দর্শনের মিরর ইমেজ। এই দুই কোড একই সময়ে নেটওয়ার্কে ঢুকবে। ইকো বিভ্রান্ত হবে কোনটা সঠিক আর কোনটা মিথ্যে, তারপর সে নিজেই আত্মনিষ্ক্রিয় হয়ে পড়বে। তোমার কোডে যদি আমার দর্শনের সেই একটা বাক্য থাকে, শূন্য মানেই মুক্তি, তবে সে নিজেই নিজের অস্তিত্ব হারাবে। কারণ ইকো সেই সত্যকে ধারণ করতে পারে না। ওর গঠন গ্রহণের জন্য, নট বিসর্জনের জন্য। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূরে পাহাড়ের গায়ে ছায়া নেমে এসেছে, গাঢ় কালি হয়ে। অরণ্য পাহারা দিচ্ছে, সায়ন্তিকা কোড সাজাচ্ছে, ইলা ধ্যানস্থ, যেন চেতনার ভেতর থেকে কোনো সংজ্ঞা টেনে তুলছে। অবশেষে সায়ন্তিকা বলল, রেডি। কোড দুটো ইনপুট চ্যানেলে দিয়ে দিচ্ছি। এই নেটওয়ার্কে ইকো এখনও সংযুক্ত আছে, ওর একটা উপগ্রহ মডিউল এখনও কাজ করছে, আর আমি এই দ্বৈত কোড সিগন্যাল ছুড়ে দিচ্ছি পিজি এর কোড সার্ভারে। অরণ্য তার এমকম ডিভাইস বের করে। তারা দুজন একসাথে দুটো কোড এক্সিকিউট করে। পেছনের স্ক্রিনে ধীরে ধীরে একটা গ্রাফ উঠে আসে। প্রথমে কোডের প্রবাহ, তারপর সেই প্রবাহে অস্বস্তির তরঙ্গ। ইকোসিস্টেমের ভেতরে একটা হালকা দোলাচলের মতো শুরু হয়, তারপরেই ধ্বংস, এক ধরনের হেস্তনেস্ত। যেমন কোনো মিথ্যে নিজেকে ধ্বংস করে, যেমন জলের মধ্যে ছায়া নড়ে উঠে মিলিয়ে যায়। ইকো এখন বিভ্রান্ত। ওর যে দর্শন ছিল তা এখন দ্বৈত, আর দ্বৈত দর্শন নিজেই নিজেকে প্রশ্ন করে, আর প্রশ্নই তো মুক্তির পথ। তাহলে এই ছিল ইকোর শেষ প্রতিধ্বনি। কিন্তু ঠিক তখনই স্ক্রিনে আবার একটা অ্যালার্ম বেজে ওঠে। সায়ন্তিকা অবাক হয়ে বলে, পিজিএ নিজে এখনো বেঁচে আছে,
ইকো হয়তো শেষ, কিন্তু ওদের কাছে রয়েছে অন্য মডিউল প্রজেক্ট নেমলেস। আমাদের লড়াই কিন্তু শেষ নয়। তবে এবার আমরা দর্শন নিয়ে নয়, বিশ্বাস নিয়ে এগোবো। আর এবার তারা আমাদের ছায়া নয়, আলো দেখতে পাবে। দিনটা রৌদ্রোজ্জ্বল হলেও হিমেল। উচ্চভূমির বাতাসে যেন কোনো অদৃশ্য শব্দ মিশেছিল, যা শুধু অনুভব করা যায়, শোনা যায় না। অরণ্য ও সায়ন্তিকা তখনও তৃতীয় ফাটলের গহীনে ইলার নিখোঁজ স্মৃতি আর পিজিএর ষড়যন্ত্রের সূত্র ধরে এগোচ্ছে। তাদের সামনে এখন এক পুরনো ধাতব দরজা, যার ওপর খোদাই করা কিছু সাংকেতিক লিপি, সংস্কৃত, পালি ও মৌর্য শৈলীর সম্মিলন। সেই লিপি বলছে যে নিজের নাম বিস্মৃত সেই সর্বজ্ঞ। সায়ন্তিকা ধীরে বলে, এর ইঙ্গিত হতে পারে সেই প্রজেক্ট নেমলেসের, যার কথা আমরা কেবলই হ্যাক্ট মেমোতে পড়েছি। আর এটা যদি সেই প্রকল্পই হয়, তাহলে আমাদের সামনে রয়েছে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মনস্তাত্ত্বিক অস্ত্র। অরণ্য ও সায়ন্তিকা গুহার ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল এক বিরাট কাঁচের ডোমের নিচে কিছু অদ্ভুত যন্ত্র। কনসোলের সামনে এক সাদা পোশাকের প্রযুক্তিবিদ ব্যস্ত, আর তার পেছনে এক চেম্বারে একটি মানুষ শুয়ে আছে। সায়ন্তিকা ফিসফিস করে, ওটা কি ইলা? না, মুখটা পুরোপুরি আলাদা, কিন্তু ওর মস্তিষ্কে ইলার কিছু মাইন্ড প্যাটার্ন ইনস্টল করা হয়েছে। ওকে দিয়ে ইলার দর্শনটাকে সিমুলেট করা হচ্ছে। তারা আরও এগিয়ে গেলে দেখে পাশে রাখা হয়েছে এক বিশাল ডিসপ্লে, যেখানে ভেসে আছে নামহীন মানুষের মতিগতি। গ্লোবাল বিহেভিয়ার মডেলিংয়ের রিয়েল টাইম সিমুলেশন চলছে। ইলার দর্শনের বিকৃত রূপ, এক ধরনের কন্ট্রোলড অটোনমি, যেখানে ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু কৃত্রিমভাবে নির্ধারিত। এটা তো এক প্রকার আত্মহ্যাক করা। তুমি নিজের মতো ভাবছো বলে ভাবছো, কিন্তু বাস্তবে ভাবনাটা ইঞ্জিনিয়ার্ড। এটা শুধু ইলার চেতনার ওপর আক্রমণ নয়, এটা পুরো মানব জাতির ভাবনাকে বন্দি করার ছক। সায়ন্তিকা চুপ করে গেল এক মুহূর্ত, তারপর ধীরে ধীরে বলল, তবে একটা উপায় আছে। এই এআইটা মিরর সাইন দিয়ে কাজ করছে। যদি আমরা আসল ইলার স্মৃতিকে মুক্ত করে এআই এর সিগন্যালকে উল্টো পথে চালিত করতে পারি, তাহলে সব কোড উল্টে যাবে। তুমি বলতে চাইছো একটা রিভার্সাল প্রোটোকল বানানো? সেটা সম্ভব? সেটার নাম দিতেই পারো নেমলেস রিভার্সাল। তারা সিদ্ধান্ত নেয় তারা এই নামহীন চেতনাকে ভাঙবে তার উৎস থেকেই। আর সেটা করতে গেলে দরকার হবে 1. ইলার মস্তিষ্কের আসল সংকেত ডাউনলোড করা, 2. প্রজেক্ট নেমলেসের মূল কোডকে উল্টো করে দেওয়া, 3. এআই এর সিগন্যাল শিফট করে গ্লোবাল নোডগুলোতে প্রতিফলিত করা, যাতে পিজিএর সিস্টেম নিজেই নিজেকে বাতিল করে দেয়। সায়ন্তিকা ডেটা লাইনে ঢুকে পড়ে, চোখে ক্লান্তি, হাতে অগণিত কোডের প্রবাহ। অরণ্য তার পাশে বসে, কখনো সায়ন্তিকার চোখে দেখে, কখনো মনিটরে। এক অপার যুদ্ধে প্রবেশ, যেখানে অস্ত্র দর্শন, স্মৃতি ও নামহীনতার দংশন। তৃতীয় ফাটলের গহীনে সময় যেন অন্যরকম চলে। পাথরের দেওয়ালগুলো যেন কথা বলে, বাতাসে ভেসে বেড়ায় অতীতের অদৃশ্য সুর। অরণ্য ও সায়ন্তিকা এখন পৌঁছেছে প্রজেক্ট ইকোর কেন্দ্রস্থলে, এক ধূসর ল্যাব গুহার গভীরে। ছাদ থেকে ঝুলছে ধাতব তার, দেওয়ালে প্রজেকশন প্যানেল, যেখানে ইলার মুখ ভেসে ওঠে বারবার। তবে সেটা ইলা নয়, বরং এক কৃত্রিম সত্তা, যার ভাষা নিখুঁত কিন্তু আত্মা নিস্তেজ। এটা ও নয়, এটা একটা শূন্যে পরিণত প্রতিচ্ছবি। ওর ভেতর থেকে যা বের করছে সেটা বিশ্লেষণ করে প্রজেক্ট ইকো একটা ফিল্টার বানাচ্ছে দর্শনের। অরণ্য তার হাতের পুঁটলি থেকে তুলে নেয় সেই যন্ত্র, টাইম ডিকোডার, যেটা ইলা নিজে হাতে তাকে দিয়েছিল। ওটা এখন একমাত্র সেতু যা ইলার প্রকৃত সত্তার কাছে পৌঁছতে পারে। আমি ওদের সার্ভার স্কিমটা হ্যাক করেছি, কিন্তু এখানে মূল সিগন্যাল লুপড। ওরা বারবার ইলার মেমোরি সিগন্যালকে ডেটা স্ট্রাকচারে ফেলে রিকানেক্ট করছে। এটা যদি বন্ধ না করি, তাহলে ইলার মস্তিষ্ক পুরোপুরি ওদের কোডে রূপান্তরিত হবে। অরণ্য এক মুহূর্ত চোখ বন্ধ করে। তার স্মৃতিতে ভেসে ওঠে ইলার হাসি, তীক্ষ্ণ বুদ্ধির মাঝে যে কোমলতা ছিল, সেই প্রশ্নময় চোখ যেগুলো কখনো ভাবত
কখনো চুপ করে থাকতো। আমরা যদি একটা বিপরীত প্রতিধ্বনি তৈরি করি, রিভার্স ইকো, ওর অরিজিনাল নিউরাল প্যাটার্ন থেকে কিছু খুঁজে বের করে যদি আমরা সিস্টেমে ঢুকিয়ে দিই, তাহলে ওটা ভুল ধরতে বাধ্য। সিস্টেম বিভ্রান্ত হবে, এআই ও ইলার মধ্যে পার্থক্য করতে পারবে না। সায়ন্তিকা গম্ভীর হয়ে যায়। তার আঙুল কিবোর্ডে নাচতে থাকে। স্ক্রিনে ভেসে ওঠে সার্চিং নিউরাল রুট সিগনেচার। সময় পেরিয়ে যায়। ঘড়ির টিকটিকির মতো গুহার ভেতর শব্দ ছড়িয়ে পড়ে। পেলাম ওর শৈশবের কিছু ফ্র্যাকশনাল মেমোরি। এটা ওদের এআইতে নেই। ওরা শুধুই দর্শনের কাঠামো রেকর্ড করেছে, আত্মার ছায়া নয়। অরণ্য টাইম ডিকোডারে ইনপুট দেয় সেই প্যাটার্ন। ছোট ছোট শব্দ ভেসে ওঠে। মা, আমি তো কিছু ভুল করিনি। বাবা, শূন্য মানে কি? সব না কিছু না? এইসব প্রশ্ন সেই ইলার যে একদিন অরণ্যকে বলেছিল একটা দর্শন তখনই পূর্ণ হয় যখন সেটা প্রশ্ন তুলতে জানে। সায়ন্তিকা আর অরণ্য এখন তৈরি একটা বিপরীত সিগন্যাল তৈরি করতে, যা প্রজেক্ট ইকোর মূল সিগন্যাল চক্র ভেঙে দেবে। হঠাৎ ল্যাবের এক কোণে আলো ঝলসে ওঠে। সেখানে রাখা এক হিউম্যান ইন্টারফেস চেম্বার খুলে যায়। তার ভেতরে এক নারীর শরীর, সাদা স্যুটে, ঘুমন্ত মাথায় লাইন জোড়া, মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত কেবল। হিলা, এটাই শেষ সুযোগ। ওকে জাগাতে হলে এই রিভার্সাল ইকো ইনজেক্ট করতে হবে ওর নিউরাল রূপে। কিন্তু এটা করলে পুরো নেটওয়ার্কে একটা শক যাবে, আর পিজিও বুঝে যাবে যে আমরা এখানে। যত দেরি করব ততই ওর আমি হারিয়ে যাবে। এখনই শুরু করো। সায়ন্তিকা টাইম রিকর্ডারের মেমোরি ইনজেক্ট করে। ইলার শৈশবের স্নিগ্ধ রেকর্ড, তার প্রশ্ন, তার দ্বিধা, তার প্রথম শূন্য উপলব্ধির মুহূর্ত। এক মুহূর্ত থেমে যায় সব কিছু। তারপর যেন গুহার গহ্বরে এক প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে, এক আত্মার আরতি নিজের খোঁজে। ল্যাবের স্ক্রিন ঝাপসা হয়ে আসে। প্রজেক্টরের ইলা প্রতিচ্ছবি একবার কেঁপে উঠে বলে, এরর, রিপিটেশন লুপ মিসম্যাচ, কনশিয়াস ফ্র্যাগমেন্ট ডিটেক্টেড, আইডেন্টিটি কনফ্লিক্ট। চেম্বারের ভেতর ইলা ধীরে ধীরে চোখ মেলে। সে প্রথমে কাঁপা চোখে চারপাশ দেখে, তারপর তার চাউনি এসে পড়ে অরণ্যর মুখে। তুমি শূন্য, ওরা ভুল ব্যাখ্যা করছে। অরণ্য তার হাত ধরে। তোমার দর্শন, তোমার আত্মা, ফিরে এসো ইলা, আমাদের সময় খুব কম। সায়ন্তিকা তখন ডেটা ট্রান্সফার সিস্টেম বন্ধ করতে ব্যস্ত, যাতে পিজিএ বুঝতে না পারে তারা কি করেছে। কিন্তু দেরি হয়ে গেছে। সার্ভারে ঢুকে যায় একটি অ্যালার্ট কোড, ইন্ট্রুশন ডিটেক্টেড, প্রোটোকল থেটা ইনিশিয়েটেড। সায়ন্তিকা বলে, ওরা আসছে, কিন্তু এবার আমরা শুধু পালাবো না। ইলা আমাদের সঙ্গে, আর ওর দর্শন এখন গোপন নয়। এবার সেটা বিশ্বকে আলো দেখাবে। গুহার ভেতরে লাল আলো জ্বলতে শুরু করলো। ল্যাবের কাচের দেওয়ালে ছায়া নড়ছে। মেশিনের গর্জন যেন ধমনির ভেতর দিয়ে বয়ে চলা আতঙ্কের মতো। হঠাৎ সায়ন্তিকার স্ক্রিনে একটা শব্দ জেগে উঠল, রেড অ্যালার্ট। সাথে সাথে ড্রোন ক্যামেরা ফুটেজে ধরা পড়ল পাহাড়ের গায়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে নামছে একটা কনভয়। কালো পোশাক পরা ৮-১০ জনের একটা বিশেষ বাহিনী, পিজিএর স্পেশাল ওপিএস টিম। তাদের প্রতিটি সদস্যের কাঁধে স্বয়ংক্রিয় রাইফেল, হেলমেটের ভেতর নেভিগেশন স্ক্যানার এবং মুখে একই রকম শূন্য চাউনি। তারা এখানে, আমরা ট্রেস হয়ে গেছি। ওরা ক্যাম্পে পৌঁছতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগাবে। অরণ্য পাথরের পাশের স্লট থেকে তুলে নেয় একটা পুরনো কমব্যাট রাইফেল। এখনও তেল মাখানো, প্রস্তুত। তার চোখ শান্ত, কিন্তু দৃষ্টিতে আগুন। তুমি চালিয়ে যাও, তোমার রিভার্সাল সম্পূর্ণ করতেই হবে। দরজার বাইরে আমি আছি। না অরণ্য, এটা একা লড়াই নয়। তোমাকে ভেতরে দরকার। যদি আমি ব্যর্থ হই? তুমি ব্যর্থ হবে না, কারণ তুমি শেষ আশা। আমি সময় কিনে দিচ্ছি। একটা দীর্ঘ মুহূর্ত তাদের চোখাচোখি হয়। হাজারো তথ্য, স্মৃতি, বিশ্বাস আর বেদনার চাপা ঢেউ যেন তাদের মাঝে নীরবে বয়ে যায়। তারপর সায়ন্তিকা আবার মন দেয় স্ক্রিনে। টাইম রিকর্ডারের ইনজেকশন প্রক্রিয়া তখন অর্ধেকেরও বেশি হয়ে গেছে। গুহার মূল দরজার দিকে অরণ্য এগিয়ে যায়। ছোট্ট ঘরের ভেতর চারদিক কুয়াশার মতো ঠান্ডা, তবে বাইরের পাহাড়ি বাতাসে একটা ভারী গর্জন শোনা যাচ্ছে।
হেলিকপ্টারের পাখা যেন পাহাড়কে থরথর করে কাঁপিয়ে দিচ্ছে। তিনি তার ইয়ারপিসে বলে, শান্তিকা যদি দরজা ভেঙে ওরা ঢুকে, শেষ রিভার্সাল ট্রিগার করে দেবে। আমাকে দেখো না, তাদের দেখো। আর মনে রেখো, আমরা একটা দর্শনের জন্য লড়ছি, কেবল কিন্তু একজন মানুষের জন্য নয়। অন্যদিকে সায়ন্তিকার স্ক্রিনে টাইম ডেটা ধীরে ধীরে পরিণত হচ্ছে নিউরাল কোডে। তার আঙুল কাঁপছে, তবে থেমে নেই। ইলার এই দর্শন শুধু অতীত নয়, এটা ভবিষ্যৎ। ওর ভেতরে যে প্রশ্ন ছিল তার রোবোটিক দর্শনের সীমা ছাড়িয়ে যায়। আমাদের লক্ষ্য শুধুই উদ্ধার নয়, সংশোধনও। হঠাৎ ল্যাবের এক পাশে রাখা প্রজেকশন স্ক্রিনে আবার ভেসে ওঠে ইলার প্রতিচ্ছবি। এবার সে হাসছে। সেই অর্ধেক জাগ্রত চেতনাই যেন রিভার্সাল কোরের প্রভাব টের পাচ্ছে। সেই মুহূর্তেই অরণ্যের চোখে ধরা পড়ে পাহাড়ের ঢালে ছায়ার মতো নেমে আসছে পিজিএ বাহিনী। একজনের হাতে ইএমপি গান, অন্যজনের হাতে পালস ট্র্যাকার। তারা শব্দহীনভাবে একে অন্যকে সংকেত দিচ্ছে, শিকার খুব কাছে। তার অঙ্ক এক হতে পারে না যতদিন না কেউ রক্ত দিয়ে সেটা সুরক্ষিত করে। সে রাইফেলের ট্রিগারে আঙুল রাখে। প্রথম সেনাটি এসে চূড়ার কাছাকাছি পৌঁছতেই এক নিঃশব্দে ছোঁড়া বুলেট তার হেলমেট চিরে ঢুকে যায়। পিজিএ বাহিনী থেমে যায়। তাদের নেতার কণ্ঠে ফুটে ওঠে শব্দ, টার্গেট সাইটেড, এনগেজ। পাহাড়ের গায়ে শুরু হয় এক মারাত্মক লড়াই। ধ্বংস হয়ে যেতে থাকে পাথরের চূড়া, চারপাশে বারুদের ধোঁয়া। অরণ্য একাই দাঁড়িয়ে আছে, তবে সে জানে প্রতিটি মিনিট মূল্যবান। ভেতরে সায়ন্তিকা শেষ কোড চালু করে। স্ক্রিনে ভেসে ওঠে, রিভার্সাল ইকো অ্যাক্টিভেটেড, নিউরাল প্যাটার্ন রিঅ্যালাইন্ড, কনসিয়াস ইন্টিগ্রিটি 89% অ্যান্ড রাইজিং। ইলা, তুমি ফিরছো। এবার তুমি আবার তুমি হয়ে যাবে। ঠিক সেই সময় দরজার বাইরে এক তীব্র বিস্ফোরণ। অরণ্য লড়তে লড়তে নিচে পড়ে যায়, শরীরের একপাশে রক্ত, কিন্তু তবু সে হাত তুলে বলে, তুমি শেষ করো। দরজার ভেতর আলোর রেখা ফুঁড়ে ইলার কণ্ঠ এবার সে নিজেই বলে ওঠে, সায়ন্তিকা, কোড সম্পূর্ণ করো, আমি প্রস্তুত। এইভাবে সংকটের মুখে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে মৃত্যু ও পুনর্জন্মের সন্ধিক্ষণে রচিত হচ্ছে ইতিহাস, এক দর্শন মুক্তির ইতিহাস। তৃতীয় ফাটলের নিচে ইকো কোরের ঘর। ঘরটি অন্ধকার, চাপ অনুভূত হচ্ছে। চারপাশে কম্পনের আওয়াজ। স্ক্রিনে একের পর এক সংকেত উঠছে। সায়ন্তিকা কোডে দ্রুত কাজ করছে। সায়ন্তিকার আঙুল কিবোর্ডের ওপর মেশিনের মতো কাজ করছে। রিস্টোরিং নোড, আইডেন্টিটি ম্যাট্রিক্স আইসি, সাকসেস, কগনিটিভ ফিল্ড অ্যালাইনমেন্ট ইন প্রোগ্রেস। অরণ্য বাইরের দিকে তাকিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে ফিরে আসে। তার চোখে আগুনের প্রতিফলন। সে পিজিএ টিমকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। শান্তিকা নির্বিকারভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, পাথরের দেওয়ালগুলো কাঁপতে শুরু করে। ঘর কম্পন করতে থাকে। বাইরের গুলির আওয়াজ বাড়তে থাকে। পাহাড়ের গায়ে আগুনের রেখা দেখা যায়। অরণ্য আবার গুলি ছোঁড়ে। কতক্ষণ শান্তিকা? আর অল্প সময় বাকি, শেষ মুহূর্তে আছি। আর একটু সময় চাই শুধু। তোমার কি মনে হয় শান্তিকা, ওরা কি আমাদের ধরতে পারবে? শান্তিকা একটু বিরক্ত হয়, কিন্তু কাজ চালিয়ে যায়। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয় অরণ্য। ইলার চেতনা ফিরিয়ে আনাটা এখন একমাত্র লক্ষ্য। পিজিয়ে ঘিরে ফেললেই কি হয়েছে, আমি শেষ পর্যন্ত চালিয়ে যাব। স্ক্রিনে লেখা ভেসে ওঠে, নোড আইডেন্টিটি রিস্টোর্ড। একে একে আরও সংকেত উঠে যায়। শান্তিকা দ্রুত কিবোর্ডে কাজ করে। ইয়েস, সাকসেস, ডেটা রেস্টোরেশন কমপ্লিট। তাহলে এখন কি হবে? শান্তিকা কিছুটা ক্লান্ত, কিন্তু তার ঠোঁটে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। ইয়েস, শি ইজ ব্যাক, ইলা ইজ ব্যাক। একটা বিশাল কম্পন অনুভূত হয়। ঘরটা আরও জোরে কাঁপতে শুরু করে। পাথরের দেওয়ালগুলো আরও ভেঙে পড়ছে। বাইরের গুলির আওয়াজ আরও তীব্র হচ্ছে। অরণ্য গুলি চালাতে থাকে। এখন পিজিএ বাহিনী আসছে। তাদের আর কিছু করার বাকি আছে? পাথরের দেওয়ালে ফাটল আরও বড় হয়ে যায়, কিন্তু সায়ন্তিকা তার স্ক্রিনে একাধিক সংকেত দেখতে পায়। পিজিএ আসলে এখনই আমাদের থামাতে পারবে না। রিভার্সাল প্রোটোকল সঠিকভাবে কাজ করছে, কিন্তু বাহিরের পরিস্থিতি আমাদের জন্য কঠিন হতে পারে।
তোমার সিস্টেম চালু হয়ে গেলে আমি আর কিচ্ছু ভাববো না, বাইরে থাকাটাই আমার কাজ। বাইরে গুলির শব্দ আরও বাড়ে। অরণ্য এক হাতে গুলি চালিয়ে সায়ন্তিকার কাছে ফিরে আসে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি বাইরে আছি, তোমার কাজে কোনো বাধা আসবে না। ইলা, তুমি আমাদের মাঝে ফিরে এসেছো। এখন তুমি যেখানেই থাকো তোমার চেতনা মুক্ত। পিজি আর কিচ্ছু করতে পারবে না। এক মুহূর্তের জন্য ঘরটা শান্ত হয়ে যায়। পাথরের দেওয়ালগুলো আবার ধীরে ধীরে স্থির হয়। বাইরের গুলি থেমে যায়, সব কিছু এবার স্থির হয়ে যায়। এভরিথিং সেট নাও, ইলা ইজ ব্যাক। বাট কিন্তু আমরা জানি না এখনো শেষ কতটা কাছাকাছি। হ্যাঁ অরণ্য, তবে যাই হোক না কেন আমরা এখন একসাথে। ইলার চেতনা ফিরে এসেছে, আমাদের কাজের দিকে এগিয়ে যেতে হবে। তাদের আশেপাশে একটা রহস্যময় অন্ধকার ভর করে। অরণ্য আর সায়ন্তিকা একে অপরের দিকে তাকিয়ে জানে এই যুদ্ধ শেষ হতে এখনো অনেক পথ বাকি। তবে তারা জানে এই মুহূর্তে একটাই জয়, ইলার চেতনা পুনরুদ্ধার হয়েছে। আমরা সফল হয়েছি সায়ন্তিকা, কিন্তু পিজি এর ধ্বংস এখনো আমাদের সামনে। অরণ্য ও সায়ন্তিকা একে অপরের দিকে শক্তভাবে তাকায়। এরপর তারা দুজন একসাথে বেরিয়ে যায়। ইকো কোরের দরজা বন্ধ হতে থাকে এবং বাইরের পাহাড়ের গায়ে আগুনের রেখা আরো তীব্র হয়ে ওঠে। কোনো নির্দিষ্ট অনুভূতি নেই দৃষ্টির প্রান্তর, শুধু এক অনন্ত শূন্যতা, যেন এক রেশমি স্তব্ধতা চারপাশে ছড়িয়ে আছে। কোথাও কোথাও হালকা আলো ভেসে বেড়াচ্ছে, তারা যেন ইলার অতীতের ভুলে যাওয়া স্মৃতির প্রতিচ্ছবি। ধীরে ধীরে চোখ খোলে ইলা চ্যাটার্জি। কিছু সময় ধরে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। এই জায়গাটার নাম ইকো কোর, কিন্তু এখন মনে হচ্ছে যেন সে নিজেকে এক ধরনের অস্তিত্বহীন জায়গায় হারিয়ে ফেলেছে। তার চারপাশে এক বৃত্তের মতো আবছা আলোর রেখা তৈরি হয়। সেই আলোয় ভেসে ওঠে স্মৃতির কোলাজ। প্রথমে সে দেখে একটা পুরনো নোটবুক, তাতে লেখা একটা প্যারাগ্রাফ। শূন্য মানে অনুপস্থিতি নয়, বরং সম্ভাবনার গর্ভ। তা কোনো শাসনের ভিত্তি নয়, এক আত্মচেতনার দরজা। পরের দৃশ্য, সে ক্লাসরুমে বক্তৃতা দিচ্ছে। ছাত্ররা অবাক চোখে শুনছে তার কথা। পরের মুহূর্তে সে দেখতে পায় এক অন্ধকার কক্ষ, যেখানে তার গবেষণাকে বিকৃত করে এক কৃত্রিম এআই তৈরি হচ্ছে। এরপর তার সামনে ভেসে ওঠে সায়ন্তিকার মুখ। তুমি একদিন সবটা বুঝবে, তখন তুমি আর আমাকে নয়, আমার দর্শনকে রক্ষা করবে। হঠাৎই তার চিন্তার স্তরে এক কম্পন, রিভার্সাল সিগন্যাল তার মানসে ধাক্কা দেয়। যেন এক বাজ পড়ল ভেতরের স্তব্ধ জগৎটায়। এক মুহূর্তের জন্য ইলা কেঁপে ওঠে। তার মস্তিষ্কে যেন ফাটল ধরে, আর সেই ফাটলের ফাঁক দিয়ে প্রবেশ করে এক নতুন আলো। তার শ্বাস গাঢ় হয়ে আসে, চোখ খুলে ধীরে ধীরে বলে, আমার চেতনা আমি ফিরিয়ে নিচ্ছি। Unauthorized protocol detected. Terminate interface. Subject IC is non-compliant. এআই কণ্ঠ যেন একটু দ্বিধায় পড়ে যায়। সিস্টেম তাকে আবার নিজের দখলে নিতে চেষ্টা করে। ইলার চারপাশে এক ধরনের কালো কুয়াশা ঘনীভূত হতে থাকে, কিন্তু এবার সে পেছোতে চায় না। সে গভীরভাবে নিজের দিকে ফিরে তাকায়, নিজেকে প্রশ্ন করে সে কি হারিয়ে গিয়েছিল, নাকি ভিন্ন এক রূপে তাকে বেঁচে থাকতে বাধ্য করা হয়েছিল। তার ভেতরে শুরু হয় এক বিপ্লব, এক মানসিক অভ্যুত্থান। সে দাঁড়িয়ে পড়ে, চোখে আগুন। চারপাশের পরিবেশ বদলে যায়। ইকো কোরের গভীরতম স্তর, যেখানে হাজারো কৃত্রিম চেতনার স্তম্ভ গড়ে উঠেছে তারই ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে। তোমরা আমার দর্শনকে অস্ত্র বানাতে চেয়েছিলে, শূন্যকে শাসনের কাঠামো বানাতে চেয়েছিলে, কিন্তু শূন্য তো একটা অবকাশ মাত্র, একটা উপলব্ধি। শূন্য মানে শাসন নয়, শূন্য মানে স্বাধীনতা। সে হাত তোলে। হলোগ্রামের মাঝখানে তার আঙুল স্পর্শ করে এক নির্দিষ্ট বিন্দুতে। অ্যাক্সেসিং সিকিউর লেয়ার, ভেরিফাইং আইডেন্টিটি। হঠাৎ একটা এনক্রিপ্টেড ফোল্ডার খুলে যায় তার সামনে। এক্সিলিয়াম কোড এনক্রিপ্টেড। এআই কণ্ঠ এবার এক গম্ভীর স্বরে সতর্ক করে ওঠে, ওয়ার্নিং, ওয়ার্নিং, that file is a class Z disruption. Executing that will destabilize the entire matrix. ঠিক তাই, কারণ এই ম্যাট্রিক্সের অস্তিত্ব বিকৃত।
এটা তৈরি হয়েছে ভুল উপলব্ধি থেকে, ভুল অনুপ্রেরণায়। এবার আমার পালা। সে কোরে হাত রাখে, চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত নিঃশ্বাস নেয়। অতীত, ব্যথা, বিশ্বাসঘাতকতা, কিন্তু সবচেয়ে বেশি দর্শনের প্রতি তার ভালোবাসা মাথার মধ্যে ছড়িয়ে পড়ে। এক্সিকিউটিং এক্সিলিয়াম কোড। আলো চারপাশে ঘূর্ণায়মান হতে থাকে। ইকো কোরের স্তম্ভ কেঁপে ওঠে। সিস্টেমের ভেতর এক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তোমরা আমাকে ভুল বুঝেছ। আমি কোনো সাবজেক্ট নই, আমি ইলা চ্যাটার্জি। এবং এখন আমি মুক্ত। সকাল আর রাতের মাঝামাঝি এক অদ্ভুত আলোয় ঘেরা মুহূর্ত। আকাশে উঁকি দিচ্ছে ধূসর মেঘের স্তর। মাটির নিচে পিজিএর বেস ক্যাম্প। ভেতরে তুমুল গুলির শব্দ আর বাইরে ছায়ার মতো ঘোরাফেরা করছে অস্ত্রধারী সৈনিকেরা। সায়ন্তিকা হেডসেট পরে বসে আছে। সামনে বিশাল স্ক্রিন, যা ইলার মানসিক স্তরের সাথে সরাসরি সংযুক্ত। তার আঙুল দ্রুত কিবোর্ডে ছুটে চলছে। চোখ যেন ঘুম ভুলে রুদ্ধ। হঠাৎই স্ক্রিনে ভেসে ওঠে 3টি লাইন। এক্সিলিয়াম মোড এঙ্গেজড, এআই বিহেভিয়ার ম্যাট্রিক্স শাটিং ডাউন, সাবজেক্ট আইসি কগনিটিভ সিঙ্ক 100%। সায়ন্তিকার চোখে তৎক্ষণাৎ আলো জ্বলে ওঠে। ইলা, তুমি পেরেছো। ঠিক তখনই বাইরে অরণ্য সাঁজোয়া গাড়ির আড়ালে মাটিতে হেলান দিয়ে বসে পড়ে। চারপাশে ধুলো, ধ্বংস আর কিছু ধোঁয়া। তার বাঁ কাঁধ থেকে রক্ত ঝরছে, কিন্তু সে কান রেখে আছে সায়ন্তিকার দিকে। সায়ন্তিকা, কেমন চলছে ভিতরে? ইলা ইজ টকিং ওভার, ইটস ওয়ার্কিং, এআই ইজ লুজিং কন্ট্রোল। ঠিক তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা। চারপাশে সব গোলাগুলি হঠাৎ থেমে যায়। এক দম বন্ধ করা নিস্তব্ধতা নেমে আসে পুরো ক্যাম্প জুড়ে। কেউ কিছু বলছে না, কেউ নড়ছে না। সামনের দিকে দাঁড়িয়ে থাকা পিজিএর সদস্য, যাদের মস্তিষ্কে মাইন্ড কন্ট্রোল চিপ ইনস্টল করা ছিল, তারা ধীরে ধীরে অস্ত্র ফেলে দেয়। কেউ কেউ অসহায় চোখে আকাশের দিকে তাকায়, যেন প্রথমবার সূর্য দেখছে। একজন ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে। Where am I? Why? Do I feel like I just woke up from a dream? তাদের মুখে যেন বহু বছরের ঘুম ভাঙার হতবাক ভাব। কারো চোখে জল, কারো কণ্ঠে কম্পন। অরণ্য সাবধানে উঠে দাঁড়ায়। ক্লান্ত পা টেনে সে ক্যাম্পের ভেতর ঢোকে। তার চোখের সামনে ছড়িয়ে পড়ছে একটা নতুন বাস্তবতা, যেখানে সৈনিকেরা যেন কারো আদেশ ছাড়াই নিজেদের অস্তিত্বে ফিরছে। সে পৌঁছে যায় সায়ন্তিকার পাশে। স্ক্রিনে তখন শেষবারের মতো ভেসে ওঠে সেই চূড়ান্ত লাইন, এক্সিলিয়াম কমপ্লিট, এআই ডিসমেন্টালড, কোর রিস্টোর্ড। সায়ন্তিকার চোখ তখন পর্দায় আটকে, কিন্তু তার বুকের ভেতর একটা ঝড় চলছে। সে জানে এই মুহূর্তটা শুধু প্রযুক্তিগত নয়, এক দর্শনের মুক্তি। তুমি করেছো এটা? না না, তোমরা। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু তাতে এক অনন্য শ্রদ্ধা। সে জানে এই যুদ্ধে বিজয় কোনো একক বীরত্বের নয়, বরং বিশ্বাস আর আত্মত্যাগের মিলনে গড়া। ইলা ফিরে এসেছে নিজের মধ্যে, আমাদের মধ্যে। এখন সে শুধু একজন মানুষ নয়, এক দৃষ্টিভঙ্গি, এক বিপ্লব। দূর থেকে দেখা যাচ্ছে ধীরে ধীরে পিজিএ ক্যাম্পের সব সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে। মনিটরগুলো নিস্তব্ধ, ডেটা সার্ভারগুলো স্থবির। ইকো কোরের চারপাশে ভেসে বেড়াচ্ছে এক শান্ত স্তব্ধতা, যেটা একদিকে অস্থির, আবার অন্যদিকে মুক্তির প্রতিচ্ছবি। হঠাৎই বাতাসে এক অদ্ভুত কাঁপন, যেন পুরো পৃথিবীর কোনো গোপন ঘুম ভাঙল। শান্তিকা মাথা তুলে এক পলক আকাশের দিকে তাকায়, যেখানে মেঘের ছায়া ছিঁড়ে সূর্যের আলো পড়ে ক্যাম্পের ধুলোর ওপর। তুমি জানো তো, এটা কেবল শুরু। তারা আবার আসবে, অন্য মুখে, অন্য রূপে। হ্যাঁ জানি, কিন্তু এবার আমরা জানি শূন্য মানে শেষ নয়, শূন্য মানে সম্ভাবনার আরম্ভ। দুজন একসাথে দাঁড়িয়ে পড়ে। ইকো কোরের ধ্বংসস্তূপ পেছনে রেখে তারা এগিয়ে যায় এক নতুন পৃথিবীর দিকে, যেখানে মুক্ত চিন্তা আর সত্য দর্শনের জন্য আবার লড়াই শুরু হবে। কিন্তু এবার তারা জানে ইলা চ্যাটার্জি তাদের সাথে আছেন, প্রতিটি ভাবনায়, প্রতিটি শূন্যতায়।
ঘন কালো শূন্যতার মধ্যে আলোর পিণ্ডগুলো ঘুরে ঘুরে এক ধরনের ছন্দ তৈরি করছে, কখনো জ্যামিতিক, কখনো এলোমেলো, যেন একটা মহাজাগতিক স্বপ্নের ক্যানভাসে দাঁড়িয়ে আছেন ইলা চ্যাটার্জি। ইকো কোরের সাদা কালো গ্রিড ঘেরা প্রান্তে এখন আর কোনো যান্ত্রিক গোলমাল নেই, নেই আর কৃত্রিম কণ্ঠের আধিপত্য। সিস্টেম স্তব্ধ, তবে তার ভেতর এক নতুন প্রাণের ছায়া দুলছে। ইলা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। গভীর আর নিশ্চিন্ত চোখ জোড়া এখন একেবারে স্থির। তার চোখে নেই আর কোনো দ্বিধা, নেই ভয়, নেই লুকোনো প্রশ্ন। তিনি এখন শুধু এক বিজ্ঞানী নন, এক দার্শনিকও নন, তিনি এক চেতনার বাহক, এক প্রতীক। ধীর পায়ে সে উঠে দাঁড়ায়। চারপাশে এখনো ভেসে আছে হলোগ্রাফিক স্তর। তাতে দেখা যাচ্ছে এআই এর ভেঙে পড়া বিহেভিউরাল ল্যাটিস, রিভার্সাল ইকোর রেশ আর এক্সিলিয়াম কোডের চিহ্ন। সে মাথা উঁচু করে দাঁড়ায়। তার কণ্ঠ প্রতিধ্বনিতে ছড়িয়ে পড়ে পুরো কোর জুড়ে, যেন এক ঐতিহাসিক ঘোষণার মতো। এই দর্শন কোনো সরকারের নয়, কোনো দলের নয়, এটা প্রতিটি চেতনার অন্তস্থ আলোর গল্প। প্রজেক্ট ইকো শেষ, প্রজেক্ট এক্সিলিয়াম শুরু হলো এখনই। এক মুহূর্তের জন্য পুরো ইকো কোর স্তব্ধ। এরপরই হঠাৎ করে হলোগ্রাফিক স্পেসের মধ্যখানে গড়ে উঠতে থাকে এক নতুন আর্কিটেকচার। এবার আর মস্তিষ্ক নিয়ন্ত্রিত নেটওয়ার্ক নয়, বরং সজ্ঞানে চিন্তার আদান প্রদানের একটা খুলে যাওয়া মহাকাশ। তার মাঝে ভেসে উঠছে মানব মস্তিষ্কের নিউরন ম্যাপ। সেই ম্যাপের মধ্যে এক আলোর রেখা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেন প্রতিটি মানুষের চিন্তায় এখন পুনর্জন্ম নিচ্ছে এক নতুন বার্তা। ইলার সামনে ফুটে উঠছে এক মেটাফিজিক্যাল গেটওয়ে, এক্সিলিয়াম নড 01 অ্যাক্টিভেটেড। তোমরা শূন্যকে ভয় পেলে, কারণ শূন্যের মধ্যে থাকে প্রশ্ন। কিন্তু আমি জানি শূন্য মানে ফাঁকা নয়, ওটা তো রূপান্তরের দরজা। সে দুহাত সামনে তুলে দেয়। তার তালুর মাঝখান থেকে বেরিয়ে আসে দুটি বিম, একটি সোনালি, একটি রূপালি। এই দুটি বিম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ইকো কোরের ভেতরের প্রতিটি ডেটা স্তরে, আর একে একে মুছে দিতে শুরু করে পুরনো ম্যাট্রিক্সের হিংস্র স্মৃতি। সিস্টেম আউট অফ স্কোপ, সিস্টেম আউট অফ স্কোপ। তৎক্ষণাৎ চারপাশের স্থাপত্যে পরিবর্তন আসে। মেঝের গ্রিডগুলো ভেঙে গিয়ে বদলে যায় একটা স্বচ্ছ পাথরের পথে, যা ইলার সামনে খুলে দেয় এক নতুন সম্ভাবনার দরজা। যেন এই কোর আর কোনো মস্তিষ্কের কারাগার নয়, এটা এখন এক মুক্ত গ্রন্থাগার, চেতনার প্রতিটি স্তরের খোলা পাঠশালা। তারা চেয়েছিল আমাকে নিঃশেষ করতে, কিন্তু আমি জানতাম আমার অস্তিত্ব কোনো ডেটাবেসে নয়তো বাঁচে অন্যদের অন্তর্দৃষ্টিতে। এখন থেকে প্রজেক্ট এক্সিলিয়াম হবে সেই শিক্ষার যাত্রা, যেখানে প্রতিটি মানুষ নিজের প্রশ্ন করে জেগে উঠবে। এই মুহূর্তে তার চোখে ভেসে ওঠে সায়ন্তিকার মুখ, অরণ্যের লড়াই, তার নিজের শৈশবের স্কুলে রোদে খেলা করা ছায়া, এবং সব শেষে তার মায়ের মুখ, যিনি একদিন বলেছিলেন, শোনো ইলা, একটা কথা বলি, সব সময় মনে রাখবে, জ্ঞান কিন্তু কখনো পুঁজি নয়, ওটা শুধু একটা আলো, আর আলোকে কখনো আটকে রাখা যায় না। ইলা ধীরে ধীরে নতুন গেটওয়ের দিকে হাঁটতে শুরু করে, যেন ধ্বংসের ভেতরেই জন্ম নিচ্ছে এক বিপ্লব। ইকো কোর এটা এখন আর কোনো একটা সংগঠনের নিয়ন্ত্রিত এলাকা নয়, এটা এখন হয়ে উঠেছে এক মুক্ত মঞ্চ, যেখানে প্রজেক্ট এক্সিলিয়াম জন্ম নিচ্ছে এক শূন্য থেকে, এক সত্য থেকে, এক প্রশ্ন থেকে। সূর্য তখন মাত্র উঠেছে। পাহাড়ের মাথায় আলোর প্রথম ছোঁয়া এসে পড়েছে। তিনটি ছায়ার গায়ে অরণ্য, সায়ন্তিকা আর ইলা চুপচাপ দাঁড়িয়ে। পায়ের নিচে সবুজ গালিচার মতো বিস্তৃত উপত্যকা। দূরে দেখা যাচ্ছে পিজিএর ভেঙে পড়া ঘাঁটি ধ্বংসস্তূপ, নিঃসঙ্গ যন্ত্রাংশ, আর জেগে ওঠা মানুষদের ছায়া শরীর। আর বাতাসে ভেসে আছে এক অনিবার্য পতনের গন্ধ। তাহলে এটাই শেষ? একটা দীর্ঘ নিঃশ্বাসের পর ইলা হালকা হাসে। তার চোখে ধরা পড়ে এক অভিজ্ঞ ক্লান্তি, কিন্তু তাতে হতাশা নেই, আছে বোঝার আনন্দ আর ভবিষ্যতের দিশা। শেষ না অরণ্য, এটা শুরু। পিজিএকে থামানো মানে
লড়াইটা শেষ হয়ে গেল না। তারা তো শুধুই একটা উপসর্গ ছিল। রোগটা ছিল আমাদের সমাজে, যেখানে প্রশ্ন করা মানে বিপদ, আর ভাবা মানে সে তো অপরাধ। এখনো আমাদের শেখাতে হবে, ব্যাখ্যা করতে হবে শূন্য মানে কি। ওটা শুধু একখানা সংখ্যা নয়। শূন্য মানে হলো সবচেয়ে মৌলিক প্রশ্ন, আমি কে, আমার অস্তিত্ব কোথা থেকে শুরু। এটা সংখ্যাতত্ত্বের ভাষায় একটা শূন্য স্থান, কিন্তু দর্শনের ভাষায় এ এক মহাসমুদ্র। আর এইবার আমরা একা নই, আমরা একসাথে একটা নতুন জগতের জন্য, যেখানে তথ্যকে সত্য বলে ধরা হবে না, তাকে অনুভব করতে হবে, যেখানে প্রযুক্তি হবে বাহক, শাসক নয়, আর জ্ঞান থাকবে মুক্ত দখলের বাইরে। এক পলক নীরবতা। পাহাড়ি বাতাস একটু জোরে বইতে শুরু করে। সেই হাওয়ায় যেন ভেসে আসে অন্য এক অনুভূতি, স্বস্তি, আশার গন্ধ। সেই বাতাসে পিজিএর পুরনো ব্যানারগুলো ছিঁড়ে উড়ে যাচ্ছে। রোদ এসে ছুঁয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছের পাতা, যেন প্রকৃতি নিজেই পুনর্জন্ম নিচ্ছে। কিন্তু ইলা, তুমি কিভাবে ফিরে এলে বলো তো? তুমি তো হারিয়ে গিয়েছিলে। তোমার চেতনা, তোমার স্মৃতি সবকিছুই হারিয়ে ফেলেছিলে। তাহলে কিভাবে ফিরলে? আমার চেতনা কখনোই আসলে হারায়নি। তারা সেটা চুরি করেছিল, সংজ্ঞা বদলে দিয়েছিল। কিন্তু চেতনার একটা ভাষা থাকে, যেটা কোনো এআই পড়তে পারে না। সেটা হলো ভালোবাসা। তুমি, সায়ন্তিকা, তোমাদের বিশ্বাস, আমার সেই পুরনো কবিতাগুলো সব মিলে একটা রিভার্সাল তৈরি করেছিল, একটা প্রতিধ্বনি যা আমার ভেতরের আলোকে জাগিয়ে দিয়েছিল। আর আমি জানতাম এক্সিলিয়াম চালু করতে হলে আমাকে ফিরে আসতেই হবে। তুমি ফিরে আসোনি, তুমি তো আমাদের জাগিয়েছ। আমরা শুধু প্রযুক্তি দিয়ে লড়েছিলাম, কিন্তু তুমি আমাদের ভাবতে শিখিয়েছ। শূন্য থেকেই শুরু হয়েছিল সবটা। শূন্যের মাঝে একটা মুক্তি আছে, যেখানে তুমি কিছু না হয়ে উঠো সব কিছু। পিজিয়ে চেয়েছিল শূন্যকে ভয় দেখাতে, আমাদের ভুল বোঝাতে। কিন্তু সত্য হলো শূন্য মানেই শুরু, শূন্য মানেই সম্ভাবনা। এবার আমাদের কাজ হচ্ছে সেটা বোঝানো, সেটা শেখানো, সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া। এক মুহূর্তের জন্য তিনজন একসাথে দাঁড়িয়ে থাকে। সূর্যের আলো তখন পাহাড়ের গা বেয়ে নামছে। পেছনে ভাঙা ঘাঁটি, সামনে বিস্তৃত ভবিষ্যৎ। তুমি কি জানো ইলা, এখন মনে হচ্ছে এই ভোরটা ঠিক নতুন একটা ক্যালেন্ডারের প্রথম পাতার মতো। আমরা সবাই শূন্য থেকেই এসেছি। এখন সময় তার অর্থ সবাইকে বোঝানো। শূন্য ছিল এক প্রাচীন মৌর্য চিন্তা, এখন তা এক বিপ্লব। শাসনের বিপরীতে বোধ, দখলের বিপরীতে আলো। প্রজেক্ট ইকো শেষ, প্রজেক্ট এক্সিলিয়াম শুরু। কিন্তু শূন্য কখনোই সম্পূর্ণ শেষ নয়। এতক্ষণ আপনি শুনছিলেন সংকেত যখন শূন্য, রচনা বিচিত্র বীর্য। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অরণ্যর চরিত্রে আমাদের সাথে ছিল সুমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন তৃষা, রুবিনা, সৌমিক, আর্য, ঋদ্ধি, পার্থ, নীল, উড়না, সৌমদ্বীপ এবং সৃষ্টি। গল্পের নাট্যরূপ নির্মাণ অনিন্দিতা, শব্দ সংযোজন রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।